এটা যে ফ্রি ভার্সে লেখা যায়, এটা যে মুক্ত ছন্দে লেখা যায়, এটা আমিরুল কিন্তু প্রমাণ করেছে এবং সেটা জনপ্রিয় হয়েছে। এই ঝুঁকিটা যে সে নিয়েছে এটা আমার খুব ভালো লাগে। আমরা মনে করি যে আমাদের দেশের সাহিত্যিকরা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তারা আবেগে দুই একটা কথা মনে এলে লিখতে শুরু করে। আমিরুল তা করে না। আমিরুল চিন্তা করে, ও একজন চিন্তক। যারা চিন্তা করে এবং প্রশ্ন করে তারাই হচ্ছে আসলে ওয়াইজ ম্যান, তারাই হচ্ছে আমাদের সমাজের জ্ঞানী মানুষ বলে আমরা চিহ্নিত করতে পারি। আমিরুল হলো শিশু সাহিত্যের সেই বিরল একজন মানুষ যে চিন্তা করে, অন্যকে প্রশ্ন করে এবং ইতিহাসের মধ্য থেকে, আমাদের সময়ের মধ্য থেকে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। আমি ওর সঙ্গে আলোচনা করে খুব আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই, কারণ ও অনেক বই পড়ে, দেশি বিদেশি। আমাদের ভৌগোলিক জ্ঞান ওর যেরকম আছে, ঐতিহাসিক জ্ঞানও সেরকম আছে, সাহিত্যের জ্ঞান তো তার আছেই। এবং ছন্দ সম্পর্কে আমিরুলের একটা খুব বড় ধারণা এবং জায়গা আছে যে আমারও ছন্দে কখনো কোথাও কোনো খটকা লাগলে আমি আমিরুলের কাছে যাই, আমিরুলকে আগে দেখিয়ে নি যে কোথাও সমস্যা হচ্ছে কিনা। এটা কিন্তু আমিরুলের একটা বড় কৃতিত্ব, গানটা খুব স্বাদ আমিরুলের। তো ওর প্রশংসা করতে গেলে ওই পুরো অনুষ্ঠানে চলে যাবে, সেটি আমি করব না। বরং আমি একটা জায়গায় যেতে চাই। আমি শুরু করতে চাই আমিরুলকে চিনতে গেলে কিভাবে আমরা চিনি। একটা গল্প আছে যে আমিরুলের বাবা তখন রোজা রাখেন, তিনি ইসলাম ধর্মের একজন খুবই প্রণীত মানুষ ছিলেন। তো রোজার সময় বিকাল হয়ে গেছে, এদিকে অন্ধকার মেঘ করে এসছে, হয়তো আজান দিচ্ছে না, সে খুব ক্ষুধার্ত বোধ করছে। তার ধারণা যে হুজুর মানে নিজে ইফতার করে তারপরে আজান দিবে। এই যে একটা ধারণা, একটা সরল মানুষ তার মধ্যে হয়েছে এবং সে খুব গালিগালাজ করছে হুজুরকে, কেন আজান দিচ্ছে না। আপনি চিন্তা করুন যে এরকম একজন মানুষ, তার আমিরুল এরকম একটা পরিবেশ থেকে উঠে এসছে, একটা মানে অবিকল সরল সহজ জায়গা। এবং এই ধরনের মানুষদের আমাদের সমাজে হয়তো আলাদা কোনো জায়গা নেই, কিন্তু জায়গাটা থাকে মানুষের হৃদয়ের মধ্যে। এবং আমিরুল জানে যে যে পরিবেশ থেকে সে বেড়ে উঠেছে, সেখানে অনেক মানুষ তিনি দেখেছেন, অনেক জীবন, অনেক, এবং নিজের পরিবারের মধ্যে এরকম সব আচমকা মানুষ, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন এখন আমাদের সমাজে। এইসব নিয়ে আমিরুলের জীবন। আর ওর চারপাশে বন্ধুদের যদি আপনারা দেখেন, তাহলে এক 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 কিসিমের বন্ধু। সেসব সঙ্গে ওর বন্ধুত্ব এখনো পর্যন্ত আছে। কেউ কাজ করে না, হয়তো সারাদিন ঘুরে বেড়াচ্ছে, তার বউ বকা দিচ্ছে, আমিরুলের কাছে সে ঠাঁই নিচ্ছে। এরকম বন্ধু বান্ধব প্রচুর আছে ওর। এবং আমাদেরও যখন বিপদ আপদ হয় আমরা আমিরুলের কাছে যাই, বুদ্ধি টুদ্ধি পরামর্শ নিই। আমিরুল সবকিছু খুব সহজভাবে উড়িয়ে দেয়, আরে উস্তাদ এটা কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। এই যে সব ঠিক হয়ে যাবে, এরকম একটা মন্ত্র ওর কাছে পাওয়া যায়। তো আমিরুলের কাছে আমি জানতে চাই যে এই যে একটা কৈশোর, যে কৈশোরটা সবার মধ্যে নেই, একটা তারুণ্য যেটা সবার মধ্যে নেই, এই যে পরিবারের কাছ থেকে পাওয়া অনেক গল্প, এটা কি তোমার জীবনে প্রভাবিত করেছিল শিশু সাহিত্যের ক্ষেত্রে? খুব জটিল প্রশ্ন স্টালিন ভাই। তবে স্টালিন ভাই যে উচ্চ স্তরের প্রশংসাবাদী করলো তাতে আমি খুবই লজ্জিত। কিন্তু স্টালিন ভাই আমার অগ্রজ বন্ধু, অসম্ভব সুসম্পর্ক। আমরা সপ্তাহে এক দুইবার দেখা না হলে মন খারাপ হয়। আর স্টালিন ভাই সদ্য কোনো কবিতা লিখলেই পকেট থেকে কাগজটা বের করে বলবে একটা কবিতা লিখলাম, শোন, এটা বোধ হয় পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম কবিতা। তখন আমিও বলতে বাধ্য হই, না স্টালিন ভাই আসলে এটা শ্রেষ্ঠতম কবিতা। স্টালিন ভাই অসম্ভব মনস্ক এক কবি, তা কবিতাকে খুব ভালো মতো বুঝতে পারে। আল মাহমুদ তার প্রিয় কবি, অসম্ভব মন দিয়ে আল মাহমুদ পড়েছে স্টালিন ভাই। রফিক আজাদ তার প্রিয় কবি। আর একটা বড় গুণ আছে স্টালিন ভাইয়ের, এই ছোটখাটো কবি, আগাছা টাইপের কবিতা, এগুলো স্টালিন ভাই কোনো গুরুত্বও দেয় না, পাত্তাও দেয় না। নিজে খুব হিরো টাইপের। সব মিলিয়ে স্টালিন ভাই যখন বলছে যে তোর সঙ্গে আড্ডা দেব, তখন আমার ভালো লাগছে যে কিছুদিন আগেও মঈন, ইমরান, নাফে ওরা বললো লাইভে আসবে, ওরা পোস্ট দিছে, অনেক প্রচার করছে। শুধু নিউ ইয়র্কে আমার মাজার সাহেব ল্যাপটপ খুলে বসে আছে, আমার SMS দিল, আমি কি ব্যাপার, আমি একটু খারাপ বোধ করছিলাম, মাথা ঘুরছিল, আমি আর লাইভে আসি নাই। একা একা কি বক বক করবো, নিজের কথা কে বলতে চায় যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এইরকম একটা জগা নামবো, আমি এইরকম ভবিষ্যতে ভারতে কেউ নেই। এটা তো দুষ্টুমি করে ফান করে বলা যায়। সিরিয়াসলি বললে যারা নবীন লেখক, তরুণ লেখক, তারা কি পছন্দ করবে?
যে কারণে আমি ভেগে গিয়েছিলাম। এটা মঈনদেরকে বলা হয়নি, দর্শক যারা অপেক্ষা করেছিলেন তাদের কাছে দুঃখ জানাই। স্টালিন ভাই বললো আমি তোর সঙ্গে বসি, চল। আমি এক বাক্যে রাজি। এবং স্টালিন ভাই যদি এর পরের বারও বসতে চায়, এটা ধারাবাহিকভাবে যদি আবার বসতে চায়, আমি সবসময় রাজি থাকবো। স্টালিন ভাইয়ের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলা একটা আলাদা আনন্দ। যদিও একটা গ্রামের প্রবাদ বাক্য আছে যে এই গ্রামে কে কে থাকে রে, তো বললো আমরা আর মামুরা। স্টালিন ভাই আমার স্তুতি করলো, আমি স্টালিন ভাইয়ের স্তুতি করে যাচ্ছি, আমরা আর মামুরা, আর কেউ। আসলে তা নয়। আমার ছোটবেলাটা একটা বই মনস্ক পরিবারে বড় হয়েছি। আমার বাবার অদ্ভুত রকমের ক্যারেক্টার, যে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বৃত্তি পরীক্ষা দিচ্ছি। ওয়েস্টার্ন হাই স্কুল থেকে আমাদের সিট পড়েছে সুদূর আরমানি টোলায়, 77-এর গল্প। তো সেই দিন রাতে মানে বিকেল বেলা হাতে এসছে একটা রুশ অনুবাদ বই, পেন্সিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার। আমার মনে আকুলি বিকুলি, কিসের পরীক্ষা কিসের কি। 8টা পর্যন্ত ক্লাসের বই পড়ে তারপর আমি পেন্সিল আর সর্বকর্মা পড়া শুরু করলাম। তা আমার বাবা এক ঝলক এসে দেখলেন যে আমি গল্পের বই পড়ছি। উনি মানে পড়ার বইয়ের বাইরে পড়া, গল্পের বই পড়া এসব উনি বললেন না। উনি খালি আমাকে বললেন যাতে তুমি আনন্দ পাও সেটাই করা উচিত। ক্লাসের নিরস বই পড়ে ভালো রেজাল্ট করে কিছু হয় না। তুমি এই যে একটা অনুবাদ বই, কালকে পরীক্ষা কিন্তু আজকে পড়া শুরু করেছো, তোমার এই প্রেম অক্ষুণ্ণ থাকুক। আমার বাবা আবার খুব নাটকীয় ছিলেন। এই কথাটা আমার খুব মনে পড়ে যে বই পড়ার ব্যাপারে কি পরিমাণ মানে উদারতা উনি প্রকাশ করতেন। উনি সেই সময় ঝিরুক পুস্তিকার রবীন্দ্র রচনাগুলি কিনে আমাকে দিয়েছিলেন। উনি ছোটবেলায় মোস্তফা চরিত আমাকে পড়িয়েছিলেন। শরৎচন্দ্রের দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, এগুলো পাঠ করে করে শুনিয়েছেন। আর আমার বাবার সবচেয়ে বড় ব্যাপার ছিল ঠাকুরমার ঝুলির 5-6টা গল্প ডিটো কপি মুখস্থ ছিল। তো তখন গরমকাল, এসি নাই, একটা লক্কর জক্কর ফ্যান, গরিব সংসারে। দুপুরবেলা খেয়ে দিয়ে বাবা কোলের মধ্যে পাশে শোয়া, ঘুমা এখন। আর ওই শীত বসন্তের গল্প, সাতবাই চম্পার গল্প, অরুণ বরুণ কিরণ মালার গল্প শোনাতো। আমার একজনই চাচা ছিলেন, উনি একজন বিখ্যাত কবি, হাবিবুর রহমান, খেলাঘরের প্রতিষ্ঠাতা, দেশের স্বনামধন্য শিব সাহিত্যিক। উনিও গল্প কথন ভঙ্গিতে বনমোরগের বাসা, বনে বাজারে লেজ দিয়ে সব বই লিখেছিলেন। চাচা বলে বইগুলো খুব যে মনোযোগ দিয়ে পড়তাম ছোটবেলায় তা না, জানতাম যে উনি একজন বড় লেখক, পড়ে আত্মস্থ করি নাই। একই সঙ্গে আমার সহযাত্রী সঙ্গী হচ্ছে সাহিত্যিক সঙ্গী আহমদ মাঝার। তা মাঝারের আমি পড়তে পড়তে একসময় মূল্যায়ন করলাম যে হাবিবুর রহমান একটা গ্রেট শিব সাহিত্যিক। অমন ঠাকুর, শৈলেন ঘোষ, এইসব লেভেলের রূপক লেখা উনি বাংলাদেশের একজন লিজেন্ড এবং বড় মাপের লেখক। এই চাচা লিখতে লিখতে 76 সনে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। প্রচুর পত্র পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হলো। শামসুর রহমান, মনির চৌধুরী, হিন্দু গুণ, মনে আছে আমার নিয়ামত হোসেন পত্রিকায় কলাম লিখতেন, তাকে নিয়ে লিখেছিলেন। এগুলো আমাকে খুব ইন্সপায়ার্ড করলো। এবং মৃত্যুর দিন আমি সুফিয়া কামালকে দেখলাম। আমার চাচার বাসা ছিল লালবাটিয়ায়, এখন সেখানেই আছে, বাড়ির নাম তালছত্র। সেই বাসায় আসান আবিব এলেন, তাকে দেখলাম। আমার বাবা বললেন পদধূলি নাও। আমি সুফিয়া কামালের পায়ে সালাম করলাম, কবি আসান আবিবের পায়ে সালাম করলাম। এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। আর লাশ যখন বারান্দায় শায়িত ছিল তখন একটা দীর্ঘদেহী কবি সদলে অনেকে মিলে আমি দেখলাম, তিনি হচ্ছে নির্মলেন্দু গুণ। এই প্রথম আমি একটা কবি দেখলাম, বেশ ভূষা, চুল, চোখের দুটি সবকিছু মিলিয়ে একটা কবি। এই পরিপার্শ্বগুলো স্বাভাবিকভাবে প্রভাবিত করেছে। আমার চাচাতো ভাই হুমায়ুন কবির, উনি মারা গেছেন। উনি আমাদের হাতে স্কুল জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই তুলে দিয়েছেন। উনি বলেছেন শেক্সপিয়ার বড় লেখক। উনি রবীন্দ্রনাথের গানের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করেছেন। আমার আপন যে বড় ভাই রিফাত কামাল সাইফ, আমার ভাতিজা পুত্র, ও লেখে বাংলা ইংলিশে। ওর বাবা কামাল আহমেদ, সেও লর্ড এঙ্গেলস, ওয়াইল্ডার, মার্ক টোয়েন, অ্যান্ডারসন, এরা তার প্রিয় লেখক ছিল। সে নিজে আবার বিভিন্ন লাইব্রেরি থেকে বই কালেক্ট করত, নিজে পয়সা পেলেই টুকটাক বই কিনতো। তখন বই অনেক সস্তা, বিশেষ করে রুশ অনুবাদ বইগুলো, আমেরিকান বইগুলো, অনুবাদ বইগুলো, সেইগুলো পড়ে পড়ে একটা বড় হলাম।
এরপরে স্কুল জীবন থেকে একটা সাহিত্যিক মনোভাব, মানে এত বেশি বই পড়ে ফেললাম, একটু ইচড়ে পাকা বা ডেপো হয়ে গেলাম। তা বুঝতে পারতাম যে এটা ভালো লেখা, এটা খারাপ লেখা, এ লেখক হবে, এ হবে না, এগুলো আমি ইন্টারমিডিয়েট থেকে বুঝতাম। এক ধরনের এটা লিডারশিপ। তারপরে তো যে অনুশীলন সংঘ, শিখা সাহিত্য সংসদ, এসব সাহিত্য সভায় যাওয়া শুরু করলাম। আমার এক প্রিয়তম বন্ধু আহমদুল্লাহ হাতে ধরে ধরে নিয়ে যেত, আমার আম্মা আমাকে ছাড়তে চাইতো না। আহমদুল্লাহ আবার একটু অন্য টাইপের আর কি, কিছু বন্ধু থাকে না, একদম কিচেন রুম পর্যন্ত চলে গেল, মার সঙ্গে বসে পুনপুন পুনপুন করে গল্প করছে, জি খালাম্মা। আহমদুল্লাহকে আমার মা বিশ্বাস করতো, স্বাধীনতা দিত। সেই প্রথম হাত ধরে আমাকে দাদাদের কাছে নিয়ে গেল, বিভিন্ন পত্র পত্রিকায় ছোটদের পাতায় যে লিখতে হয় সে শেখালো। আহমদুল্লাহ যুগান্তরে আছে। এই হচ্ছে কৈশোরের পটভূমি। তবে প্রচুর বই পড়তাম স্টালিন ভাই। এখানে একটা মজা হচ্ছে, আমাদের এলাকায় একটা লাইব্রেরি ছিল, নাম গ্রন্থবিতান পাঠাগার। খুব বড় লাইব্রেরি, প্রচুর কালেকশন, পত্র পত্রিকা বিভিন্ন কিছু। সেই লাইব্রেরিতে যখনই বাচ্চাদের র্যাকের সামনে যেতাম প্রচুর বই দেখতাম, কিন্তু ছড়ার বই ওখানে ছিল না, খুঁজে পেতাম না। অল্প বিস্তর ফজলুল আহমদের পাখির বাসা পেলাম, জসিমউদ্দিনের দু চারটে বই, এক পয়সার বাসি, এগুলো পড়লাম। শামসুর রহমান ল্যাটিং ব্যাটিংটা ওখানে পেয়েছিলাম। আর মনে আসানা ইবের বোকা বকাই নামে মোহাম্মদ নাসির আলীর একটা বই, যেটা ছড়া লিখেছিলেন আমার আসান, সেই বইটা ওই লাইব্রেরি থেকে পড়েছিলাম। তো ছড়ার বই কম বলে মনের ভিতরে একটা ধারণা হলো ছড়া লেখা অনেক কঠিন, গদ্য লেখা খুব সোজা, যে কেউ লিখে ফেলে, এই জন্য ছড়া লিখতে হবে। ইচ্ছে ছিল আসলে গল্পই লিখবো। সেইভাবে ছড়ার বই কম দেখে মনে হলো র্যাক ভরা করে ছড়ার বই লিখতে হবে। লিখতে দেখি হায় রে বাবা, গল্পই কেউ লেখে না, সবাই খালি ছড়াই লেখে। তখন মনে হলো না, আবার গল্প লেখা শুরু করি। তাই কিছু ইন্সপিরেশন, যেমন খান মোহাম্মদ ফারাবির মামার বিয়ের পরযাত্রী, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজের গল্পগুলো, নাসির আলী লেবু মামার শব্দকাণ্ড, এই সমস্ত বইগুলো, ক্লাসউদ্দিন আহমেদের মাঠপাড়ের গল্প, রাত খানের দিনুর গল্প, এই বইগুলো ছোটবেলায় গল্পের বইগুলো বা কিশোর উপন্যাস, ভম্বল সর্দার, আমাদের কৈশোরে সত্যজিৎ বিশাল একটা সূর্যের আলো ছড়িয়ে ছিলেন, উনার সোনার কেল্লা, বাদশাহী আংটি, এগুলো প্রায় মানে 70-র আগে বেরিয়েছিল। এইসব পড়ে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প প্রথম এডিশনই পড়েছিলাম, ঘনাদার গল্প। তা এমন একটা বিভ্রম তৈরি হলো, একটা ম্যাজিক তৈরি হলো, যে মনে হলো যে অমর ঠাকুরের লেখা পড়ে এই যে ম্যাজিক, এই যে ইন্দ্রজাল, এই যে আমাকে একটা দূরের পানে নিয়ে চলে যাওয়ার চেষ্টা, এই যে আমার কল্পনার রাজ্যকে বড় করে দেওয়ার চেষ্টা। আমি যে একটা সামান্য কিশোর, একটি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, জানলা দিয়ে তাকিয়ে আকাশও দেখতে পারি না পুরন ঢাকায়, কিন্তু আমাকে অমন ঠাকুর সেই শকুন্তলার মাধ্যমে ভারতের সেই তপবনে নিয়ে যায়। এই ভূতপতির দেশে, এই আলোর ফুলকি, এই হাবিবুর রহমানের বনে বাজারে, এই জসিমউদ্দিনের ডালিম কুমার, শওকত ওসমানের খুদে সোশ্যালিস্ট, কত বইয়ের নাম বলবো, এর মধ্যেও নানা টাইপের কালেকশন, সম্পাদিত বই, বিশেষ করে ওই যে দেবসাহিত্য কুটিরের পূজা বার্ষিকী গুলো, এগুলো আমি সেই লাইব্রেরিতে বসে বসে পড়েছিলাম। ওখানে আশাপূর্ণা দেবীর গল্প, প্রেমেন্দ্র মিত্রের গল্প, বিধায়ক ভট্টাচার্যের নাটক, এরকম মানে এটা শিবসাহিত্যের 100 বছরের হিস্ট্রিটা মোটামুটি ভাবে একটা ধরা যায় যে কারা লিখতো। তারাশঙ্করও ছোটদের জন্য লিখেছে, এত বড় লেখক। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে, সমরেশ বসু, উনি তো জীবনে ছোটদের জন্য লিখতে চাননি, পরবর্তীতে গোগল নামে একটা সিরিজ লিখেছিলেন, উনার কিছু ছোট গল্প। পাতাবাহার নামে একটা সংকলন পড়েছিলাম, সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত। সন্দেশ বেরোতে শুরু করলো 60s-এ, সন্দেশ পড়তে লাগলাম, পেতাম ঢাকায়। আর এরপরেই স্কুল জীবনে কানেক্টেড হয়ে গেলাম আলিমাম ভাইয়ের সঙ্গে। আলিমাম ভাই আবার একটা বিশাল দরজা, মানে অকাতরে বই দিতে পারে। আলিমাম ভাই গিয়ে বললাম, আমাটির ভেপু বইটা তো সুন্দর, নিয়ে যাও নিয়ে যাও, তোমার মতো একটা ছেলে এই বইটা নিবা। উনি সিগনেটেড প্রকাশিত প্রথম এডিশন আমাটির ভেপু সিগনেচার করে আমাকে দিয়ে দিলেন। বইটি সম্ভবত এখন বাধাই অবস্থায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে আছে। পরবর্তীতে পেরিয়ে আমরা যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে এলাম, তখন আসলে প্রথম নাড়া খেলাম আর কি জ্ঞান রাজ্যে, যে না শুধুমাত্র ফিকশন পড়লেই তো পড়া হলো না, এই অ্যানথ্রোপোলজি, এই সোশিওলজি, এই হিস্ট্রি, এই ফিলোসফি, এই বিজ্ঞান চেতনা সব পড়তে হবে, নাহলে শিব সাহিত্য তো আমি বুঝতে পারবো না। তা কেন্দ্রে পাঠের অবারিত সুযোগ
আব্দুল্লাহ আবু সাইদ করে দিলেন। স্টালিন ভাইয়ের নিশ্চয়ই মনে আছে যে আমরা সারাদিনই হয়তো আড্ডা মারতাম, বই পড়তাম, কেন্দ্রের ক্যান্টিনেই খেতাম, সামান্য পয়সায় খুব ভালো খাবার, থালা ভর্তি ভাত, সেগুলো খেতাম, আবার আড্ডা মারতাম, বিকেলে কোনো অনুষ্ঠানের আয়োজন করতাম। কেন্দ্রে আবার আসন্ন নামে একটা পত্রিকা বের হতো, সেই পত্রিকাটা সম্পাদনার সূত্রে যখন জড়িত হলাম, তখন সাইদ স্যারকে কনভিন্স করা ভেরি ডিফিকাল্ট, কারণ উনি কণ্ঠস্বরের সম্পাদক, উনি জ্ঞান রাজ্যের হেন জিনিস নেই যা জানেন না, উনি টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠানের জনক, বিনোদনের মাধ্যমে শিক্ষা, উনি বই পড়া কর্মসূচির জনক। তা সে আসন্নের দায়িত্ব দিয়েছে, শত শত লেখা ফটোকপি করে স্যারকে দেই, স্যার একটা না একটা যুক্তি দিয়ে এই লেখাটা এই কারণে চলবে না, এই লেখাটা ভালো না, এই লেখাটা পুরনো টাইপের হয়ে গেছে, এই লেখা ভাষা খুব জবর দোস্তি ভাষা, এটা ছোটদের জন্য চলবে না। তা স্যারকে অনেক কষ্টে কষ্টে আমি ভালো লেখাগুলো দিয়ে দিয়ে সেই আসন্নের এই লেখাগুলো নিয়ে পরবর্তীতে কেন্দ্রের প্রকাশনায় কিশোর আনন্দ নামে একটা সিরিজ আছে, 14 না 15 খন্ড এটা বেরিয়েছে, সেটা দেখলেই বোঝা যাবে যে কত টাইপের শিব সাহিত্যে বাংলা ভাষায় অঙ্ক নিয়ে লেখা, ব্যাকরণ নিয়ে লেখা, গল্প যে কত ধরনের, খেলাধুলা নিয়ে গল্প, হাসির গল্প, ভূতের গল্প, প্রেতের গল্প, সায়েন্স ফিকশনের গল্প, সামাজিক গল্প, বন্ধু বান্ধবের গল্প, স্কুলের গল্প, সীমাহীন মানে লেখা বাংলা ভাষায় আছে গত 150 বছরে। আমার ভাল লাগে যে এই বাংলা ভাষায় আমার জন্ম, আমাকে অনুবাদের মাধ্যমে সুকুমার রায় কিংবা অমন ঠাকুর পড়তে হয় না, আমি তো ডাইরেক্ট পড়তে পারি সুকুমার রায় তো অনুবাদ হতে পারে না। নজরুলের শিব সাহিত্য এটা একটা মাস্টারপিস, রবীন্দ্রনাথের শিব সাহিত্য একটু কঠিন, একটু আধ্যাত্মিক, একটু দার্শনিক, একটু চিন্তা যুক্ত, স্টালিন ভাই চিন্তক একটা শব্দ বলেছিল। আবার ওদিকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, আমি মনে করি যে অ্যান্ডারসনের যে রূপকথার গল্প একই পংক্তিতে একই আসনে বসার মতো, খালি বাংলা ভাষা বলে মানে বিমাতা সুলভ আচরণ আর কি এই ভাষার প্রতি, এটার মার্কেটিং হয়নি, আমাদেরও দোষ আছে, এই গল্প পৃথিবীবাসী খুব কম জানে, কিন্তু আমাদের সৌভাগ্য আমরা এরকম গল্প পড়ে আমাদের শৈশবকে রঞ্জিত করেছি। তো অনেক বক বক করে ফেললাম স্টালিন ভাই, আমি আর আপনি দুজনই তো টেলিভিশনে কাজ করি, কিন্তু টেলিভিশনের ফর্মাল ল্যাঙ্গুয়েজে তো কথা কইতে পারি না, টেলিভিশনের জন্য পেছনে কাজ করি, আপনি তো আবার ফর্মাল কাজ করেন বিটিভিতে চ্যানেলে। জি স্যার, আমার মনে হয় যে আমাদের এখন ওই ফর্মাল জায়গাটাও বদলাতে হবে টেলিভিশনে, মানুষ আসলে এত ফর্মাল কথা পছন্দ করে না, এই যে টাইট হয়ে বসে থাকা, এটা তো ডিকনস্ট্রাকশন, এটা রিজারেকশন আসতে হবে স্টালিন ভাই। মানে আমি কৃত্রিম আরোপিত ভাষা বলতে জানি যে প্রমিত বাংলা আমার দরকার, আমি বেটা আমার ল্যাঙ্গুয়েজে কথা বলবো, তুমি আলাদা যখন স্প্যানিশ কথা কয় তখন তো ঠিকই শালা অনুবাদ করে আমাদের শোনাও। ডিয়াগো ম্যারাডোনা এই প্রসঙ্গে স্টালিন ভাই জীবনে কোনোদিন এক লাইন ইংলিশ কয় নাই, সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ বলতো, কেউ যদি জিজ্ঞেস করতো বুঝতে পারতাছি না, অনুবাদের দেখা বুঝা নিও, যাও তোমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলবো কেন, আমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলবো। এই যে অহংকার, এই বিষয়ে একটা গল্প আছে, আমি এই জায়গায় একটা গল্প করে দিই, ছোট্ট গল্প। ফেদেরিকো গার্সিয়া লোরকা 1 বছর 3 মাস আমেরিকাতে ছিল, 1 বছর 3 মাস। এই 3 মাসে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সে তার কোনো বন্ধুরা তাকে কোনো ইংরেজি শব্দে 1 বছর 3 মাসে বলতে শোনেনি, কোনোদিন সে আমেরিকায় একটি ইংরেজি শব্দ বলেনি। সে যখন ব্যাক করলো তার দেশে, সে তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করেছিল তুমি ইংরেজি শব্দ বলনি কেন, আমার ভয় হতো যে আমি আমার ভাষার প্রতি কোনো অন্যায় আচরণ করছি কিনা। তো আমরা বাঙালিরা কি করি, লোকাল এই গল্প আমি জানি না, কিন্তু আমি পুরো ইউরোপ ট্যুর দিছিলাম বাংলা ভাষায় কথা বললাম, এবং ওরা কিন্তু আমার মুভমেন্ট দেখে বুঝতেছে, এই পাসপোর্টটা দাও তো তাড়াতাড়ি দাও, হাত না দিলাম বুঝছেন, পাসপোর্টটা দাও। ইমিগ্রেশন উনি আমার পাসপোর্ট দিয়ে দিল, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা কইতেছেন। দোকানে গেছি, এই প্যান্টটা দেখো তো দাম কত, ও প্যান্ট দেখার প্যান্টটা এনে দিছে, ও বুঝতে আছে। তখন আমি দাম কত মিয়া, দাম কত, ট্যাগ খুঁজো, দেখো ও আবার ট্যাগ তো খুঁজা বলতেছে এত ডলার। তার ল্যাঙ্গুয়েজ আসলে কোনো ফ্যাক্টরি নেই, এটা কমিউনিকেট করা যায়। হোসে সালাম আবুদ এটা বলছে স্টালিন ভাই, আপনি তো জ্ঞানী লোক নিয়ে সব অডিয়েন্সদের লেখা পড়ছেন, আপনার লগে তো কথা কওয়া দিব না, বুঝেন না। তা আমাদের এই শ্রোতা গোষ্ঠীর মধ্যে আমাদের তরুণ প্রজন্ম শুনতেছে কিন্তু স্টালিন ভাই, বুঝছেন ইমরান, তরুণ প্রজন্ম কি শুনতেছে, আছে কেউ কেউ ইমরান, এবং অনেক লোক শুনছে। স্টালিন ভাই ওদের জন্য কিছু কথা বলেন, এই বড় বড় লোকা টোকা কইলে না ওরা উলে যাইব, বুঝবো না।
না, আমি সেই লোকরা কথাটাই তো বলি স্মৃতি আমিরুল টিতি যে বুঝছে না, ঝামেলা হয়ে যাবো পরে, নেহরুরা ঝামেলা হয়ে যাবো, এগুলি বললেন না। বরং এই যে আপনি শুরু করছিলেন যে ছন্দ ছড়ার হ্যাঁ, বিষয়, মানে ছড়া তো এখন আমি মনে করি স্টালিন ভাই যে হ্যাঁ, আমার এই ছোট্ট জীবনে যে কোনো কিছুর ভাষা বদলে যেতে দিই। 60 দশকে যে স্টাইলে ফিল্মের গল্প বলা হইতো এখন নিশ্চয়ই সেটা বলা হয় না। টেলিভিশনের সেই স্লো গল্প, ধিমা তালে পারিবারিক স্টোরি বলা হইতো, এখন তো গল্পে ওই আয় কাপড় খুলি এটাও চলে গেছে ওয়েব সিরিজে, তাই না? তো এই যে পরিবর্তন গুলা, আমি কোন চদু যে ছড়ায় ওই 100 বছর আগের জিনিস এলিমেন্টস ওইটার ভিতর থেকে বাইরে না, চ্যাং আর ব্যাং, আর্মেরোলা ল্যাং, হাট্টিমা টিম টিম, ঘোড়ায় পারে ডিম, এইসব ছাগলামি পাগলামির মধ্যে আর কত? একটা ফান বলতে কিছু ধনাত্মক শব্দ নিয়ে সারাক্ষণ, মানে সিং নাম দিয়ে দিল, বুঝছেন, দিয়া ওর নামে চলতেছে। নাম তো মনে করেন এক যে ছিল চিরাগালি, থাকেন তিনি নোয়াখালী, বাজান শুধু আচ্ছা বগলতালি, চলতেছে। আমিরুল, তো এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য আমি তরুণদেরকে সবসময় বলি, পড়ো পড়ো পড়ো, পড়ে নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করে ভাবো যা অতীতে লেখা হয়েছে আমি তাই লিখবো, নাকি আমি নতুন কিছু লেখার জন্য চেষ্টা করব। যদি সে লেখা সামান্য আমিরুল, হয় তবে তুমি নতুন কিছু লিখেছিলে, এই জন্য তুমি মনে থাকবে তোমার কথা। ওদের জন্য আমার এটা আমি আমি সবসময় এটাকে একটু যুক্ত করি বলে আমিরুল, আমি একটা যুক্ত করি বলে যে আমাদের দেশে যে ঠাকুমার ঝুলির কথা তুমি বললা, এটা কিন্তু সেইভাবে আমাদের শিশু সাহিত্যিকরা এটাকে বুঝতেই পারলো না। কিন্তু আমরা যে আলিফ লায়লা, 1001 রাত্রি, এই যে আরব্য রজনীর যে গল্পগুলো, আমরা লক্ষ্য করব যে এই যে ম্যাজিক রিয়েলিজমের কথা আমরা বলি, জাদু বাস্তবতার কথা, সেটা কিন্তু এই পূব থেকে পশ্চিমে গেল, পূব থেকে কিন্তু পশ্চিমে গেল। এবং আমরা কিন্তু আগে থেকে সমৃদ্ধ ছিলাম যে আমাদের যে গল্প, ছোটদের জন্য যে গল্প, আমাদের যে নানা রকম গল্প কাহিনী, তার মধ্যে কিন্তু এই জাদু বাস্তবতা ছিল। এটা কিন্তু সেভাবে আছে আবিষ্কৃত হয়। স্টালিন ভাই। আমি কি একটু ফ্লোর পাবো? মনে করেন নিশ্চয়ই। ল্যাটিন কালচারের সঙ্গে আমাদের কালচারের একটা মিল আছে, কিন্তু ভারতীয় কালচারে ওরা দেখবেন খুব রং চঙে জামা কাপড় পরে, ওরা ফুটবল খেলায় খুব মাতামাতি করে, আমাদের মতো আর কি মানসিকতাটা, যে কারণে ওদের ম্যাজিক রিয়েলিজমের সঙ্গে আমাদের ম্যাজিক রিয়েলিজমের কোথায় যেন একটা ঐক্য এবং ইয়ে আছে। যেমন এই যে একটা ডেফিনিট করি, ঠাকুরমার ঝুলির একটা গল্প আছে না, যে রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে, পেছনে ওর শত্রুরা ওকে ধাওয়া করেছে, করতে করতে রাজপুত্র একটা বিরাট বট গাছের সামনে দাঁড়িয়ে বলল যে হে বৃক্ষ তুমি আমাকে বাঁচাও। তা গাছটা মাঝখান থেকে ফাঁক হয়ে গেল, ফাঁক হয়ে যাওয়ার পরে রাজপুত্র ঘোড়া সহ গাছের ভিতরে ঢুকে গেল, গাছটা ওকে ঢেকে নিল। শত্রুরা গাছের চারপাশে এসে খোঁজ করছে, কোথায় গেল কোথায় গেল, নিশ্চয়ই চলে গেছে। ওরা তাড়াহুড়া করে আবার খালি রাস্তা দিয়ে চলে গেল। তখন গাছ আবার ওর গহ্বর খুললো এবং রাজপুত্র বেরিয়ে তার রাজ্যের দিকে চলে গেল। হোয়াট এ ম্যাজিক! মানে গাছ কিন্তু আমাদেরকে জীবন এভাবেই দেয় স্টালিন ভাই, আমাদের জীবন বাঁচানোর জন্য তো গাছ সহায়তা করে, কিন্তু সেইটা ম্যাজিক্যাল একটা স্টোরির ভিতর দিয়ে গাছ বুক খুলে দিল যে তুমি আসো, এই যে ম্যাজিক। ঠাকুরমার ঝুলি ওস্তাদ, মানে এটা রবীন্দ্রনাথের বিমুগ্ধ। 1907 সনে না 9 সনে রবীন্দ্রনাথ ভূমিকা লিখে দিল এই বইয়ের, যে ইউরোপের ম্যানচেস্টারের কলের কাপও যেমন ভারতীয় হইবে না, ইংল্যান্ডের ফেয়ারি টেলসের নামে সেই সব গল্প আমাদের রক্ত মাংসে মিশিবে না। ঠাকুরমার ঝুলি একেবারেই স্বদেশী আনা গল্প। ভয় হইয়াছিল এই গল্প মায়ের মুখের ভাষায় যেভাবে বর্ণিত হয়, দক্ষিণারঞ্জন বাবু তাহা কি পারিয়াছে? রবীন্দ্রনাথ বলতেছে যে পাণ্ডুলিপি পড়িতে ভয় পাইয়াছি, পরে দেখি না, ওই মাদের চেয়েও, ওই জননীদের চেয়েও দক্ষিণা বাবু আরো অধিক মমতা দিয়া লিখিয়াছে। এই ভূমিকাও তো একটা মাস্টারপিস। এখন শিব সাহিত্যের বাংলা ভাষা তো ওস্তাদ বুঝেন না আপনার কবিতা। এখন আমি তো গ্লোবাল পার্সপেক্টিভে যতই প্যাচাল পুচাল মারেন না, বহুত কবিতা মবিতা দেখলাম তো ভাই, ছড়া মরা দেখছি। বাংলা ভাষাকে দেউলিয়া চিন্তা করলে হবে না। আমাদের ছড়া, আমাদের শিব সাহিত্যে, আমাদের কবিতা, আমাদের নাটক অনেক শক্তিশালী। সেদিন কোন এক আলোচনায় হাসনাত আব্দুল হাই বলতেছিল আলম খোরশেদের একটা লাইভে, যে গল্প উপন্যাসে বাঙালি এখনো
খুব ন্যারেটিভ। এই জন্য এটা আন্তর্জাতিকতায় কতদূর গেছে বলতে পারি না। কবিতা নাটক অবশ্যই বিশ্ব সাহিত্যের স্ট্যান্ডার্ডে। আপনি সেই ভাষার একজন কবি স্টালিন ভাই, কাইকা আমাদের খাওয়াইবেন আর সারা মসজিদে ইমাম নেদিয়া কইবেন মিলাদ পড়া সালায় বাংলা ভাষায় কবিতা লিখি আর কি চাই। ওকে স্যার বলেন। আচ্ছা, একটা বিষয় আমার কাছে সবসময় মনে হয় যে আমরা আমাদের ভাষাটাকে যথার্থভাবে, যেটা তুমি বলছিলা যে আমরা উপস্থাপন করতে পারিনি, আমাদের একটা হীনমন্যতা আছে। আমরা যদি আমাদের সাহিত্যকে যথাযথ অনুবাদের মাধ্যমে অন্য বিশ্বে নিয়ে যেতে পারতাম, যেরকম তুমি ইদানিং অনুবাদ করছো অন্য সাহিত্যগুলো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাহিত্যে মনস্তাত্ত্বিক যে জায়গার অভাব, আমাদের শিশু সাহিত্যে মনস্তত্ত্ব নিয়ে কাজ একটু কমই হয়েছে। সেই জায়গাটা কিন্তু বাইরের লেখকরা অনেক বেশি কাজ করেছে। যেরকম একটা ছড়া, এটা তো স্টালিন ভাই প্রতিভার ব্যাপার। মানে আমরা তো ক্ষুদ্র প্রতিভা, আমরা উপরিতলটা দেখি, উপরের সারফেস, কিন্তু গভীর অন্তর্জগৎটা তো বুঝতে পারি না। ওই যে একটা গল্প আছে না, আপনি শুনছেন তো, যে পিকাসো 80 বছর বয়সে গিয়ে কি আঁকবে পিকাসো আর বুঝতেছে না। এত টাইপের পৃথিবীর মাস্টারপিস সব পেন্টিং করছে, নিজের থিওরি নিজেই ব্রেক করছে। তখন পিকাসো ছোটদের মতো করে ছবি আঁকতে চায়, ওই যে বাচ্চারা আঁকে না, মুখ গোল আঁকে, গোল গোল চোখ দেয়, এরকম পেন্টিং করা শুরু। তখন এক সমালোচক বলছিল যে এটা তো খুব সোজা। তখন পিকাসো বলছিল, হ্যাঁ 80 বছর বয়সে এসে শিশু হতে গেলে কয়েক টন কাগজ নষ্ট করতে হয়, তারপরও শিশু হইতে পারি না। তা আমরা তো শিশুদেরকে খুব উপেক্ষা করি, শিশুদের মনস্তত্ত্বটা ওইভাবে বুঝি না। শুধু উপরি ফেস, বাবা পড়াশোনা করেছো, স্কুলে কি পড়া দিল, তুমি কি আজকে এটা খাবে, এই আলোচনা, বা এই সারাক্ষণ মোবাইল নিয়ে কেন তুমি ব্যস্ত, ওকে একটা নাবোধক পৃথিবীর ভিতরে রাখা হয়। কিন্তু যদি আপনি গভীর ভাবে শিশুদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, এক একজন শিশু এক একটা ম্যাজিক রিয়ালিজম, এগুলো লিখলেই হয়ে যায়, লেখা নতুন ধরনের লেখা হয়ে যাবে। তা অনেক কমিটমেন্ট থাকে। ইউরোপের অনেক ধার করা জিনিস আমাদের সাহিত্যে প্রবেশ করে। যেমন বিদ্যাসাগরের হাতে যদি বাংলা গদ্যের শুরু হয়, সেটাও দেখবেন যে শেক্সপিয়ারের ওই যে কি জানি কি বইটা, যে নাম উনি নাম অনুবাদে নাম দিলেন ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর্স, এর বাংলা দিলেন ভ্রান্তি বিলাস। উনি 17 লিখলেন ক্রিয়েটিভ রাইটিং, মানে অন্য ভাষার মণিরত্নকে বাংলা ভাষা তৈরি করার জন্য উনি একটা স্ট্রাকচার ক্রিয়েট করে দিলেন। বাংলা গদ্য কিভাবে হবে, ক্রিয়াপদের ব্যবহার কিভাবে হবে, দাড়ি কোথায় হবে, কমা কোথায় হবে, প্যারাগ্রাফ কোথায় হবে, টেন্সের ইউজ কি হবে, এটা বিদ্যাসাগর করেছিলেন। কিন্তু বিদ্যাসাগর এটা একটু ইংরেজি সিনটেক্সের, ইংরেজি ব্যাকরণিক ধারণা থেকে উনি এটা মেনলি করেন, যে কারণে একটা ঔপনিবেশিকতার ছোঁয়া বাংলা ভাষায় রয়ে গেছে। এর প্যারালাল আমরা নিজেদের ভাষার মুক্তি খুঁজেছি, নিজেদের ভাষার শক্তিটা খোঁজার চেষ্টা করছি, নইলে রবীন্দ্রনাথের আবির্ভাব হয় না। তার চেয়েও বিশাল ব্যাপার যে স্বদেশিয়ানার চরম মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত গ্রেট লেখকদের হাতে বাংলা ভাষা, বাংলার জনপদ, মানে খুব মেজর বই হতো। ধরেন অদ্বৈতমূল্য বর্মণে তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, নদীমাতৃক বেঙ্গল, সেখানকার জনজীবন, সেগুলোকে এমন নিখুঁত ভাবে পোর্ট্রেট করা হয়েছে যেগুলো বিস্ময়। এগুলো তো পৃথিবীতে অনুবাদ হয়েছে এবং ওরা বুঝতে পারেনি। সব খালি মাতামাতি, যে আর্নেস্ট হেমিংওয়ে ওই যে কি বইটা মাছ নামটা কর্নেল স্টালিন ভাই, ওল্ড ম্যান এন্ড দ্য সি, আপনিও বলেন সি। এর চেয়ে যদি আমি মনে করি বাংলা ভাষায় মিনিমাম 10টা উপন্যাস আছে, ওই উপন্যাসের চেয়ে শক্তিশালী। কিন্তু আমরা ওই দৃঢ়তা নিয়ে, ওই বলিষ্ঠতা নিয়ে ওইটা বলতে পারি না। নিজেরাই নিজের একটু কুপমণ্ডুক, একটু আত্মপ্রবঞ্চক, কেউ কারো প্রশংসা করতে চাই না, কাউকে আমরা শনাক্তও করতে চাই না। প্রত্যেকের একটা না একটা বৈশিষ্ট্য নিয়ে লেখে। আপনি স্টালিন ভাই যে কবিতা লেখেন, আমি অনেকে জিজ্ঞেস করছি, মনে করেন আপনি একটা টিভি পার্সোনালিটি, আপনি নিউজ ইনস্টিটিউটে একটা ভালো চাকরি করেছেন, আপনি জিন্সের প্যান্ট, দামি শার্ট পরে, একটা দামি জুতো পরে গাড়ি চড়ে ঘুরে বেড়ান, শাহবাগে নামেন, হাতে অনেক পত্র পত্রিকা বই থাকে, এটা দেখলেই তো মনে করেন একটা মানে ঈর্ষাকাতরতা তৈরি হয়ে যায়। মানে আমি তো রাস্তার ধারে দাঁড়ায় আসছি, স্টালিন নাম। এই কুপমণ্ডকতাও আমাদের সাহিত্যিক পরিমণ্ডলকে অনেকটা নষ্ট করেছে। এবং কারো কোনো সৎ প্রশংসা আমি খুব কম মানুষের কাছে শুনেছি। এখানে আমার নমস্য আব্দুল্লাহ সাইদ,
উনাকে কখনো দেখিনি। যেটা ভালো ভালো, যেটা খারাপ খারাপ, কাউকে উনি নেগলেক্ট করে নাই। যেমন অনেক ভালোবাসলে হয়তো উপহাস করেছে আমাকে, মাজারকে, তোমাদের দেওয়ার হইল না, তোমরা সিরিয়াস হইলা না, ওইটা অনেক ভালোবাসার থেকে। মা যেমন বলে না, ওই হারামজাদা মরস না কেন, আসলে মা তো সন্তানের মৃত্যু চায় না, মরস না কেন মানে আয়ু চায়। তা স্যার ওই অর্থে আমাদেরকে অনেক বকা দিয়েছেন যে তোমরা নষ্ট করলা নিজের জীবনটাকে, বই পড়লা না, জানলা না, ইংরেজি শিখলা না, নানা কিছু আছে। তো ঈর্ষা কাতরতার বাইরে আমাদের এখন নিজেদের প্রচুর বয়স হয়েছে, একটু দেখতে হবে, সৎ মূল্যায়নের কথা ভাবতে হবে। মানে আজকে যে একটা নতুন ছেলে ছড়া লেখে স্টালিন ভাই, আমি গভীর মন দিয়ে পড়ি যে ওর ছড়ার ভিতরে তো ও আছে, ও ধার করা হয়তো 4টা লাইন আছে, কিন্তু 8টা লাইন তোর নিজের। এই ছেলেটাকে যদি একটু টুইস্ট করা যায়, কখনো বলে দেওয়া যায় যে এই 8টা লাইনেরই তুমি, তুমি তোমার মতোই, তুমি আমার মতো হইতে চাও না, তুমি আরেকজনের মতো হইতে চাও, তুমি নিজের মতো হতে চাও, নিজেই নিজের প্রদীপ হও, তাইলেই তো মনে করেন যে কোনো একটা ছেলে নতুন লেখে, বয়স হয়েছে কিনা, দীর্ঘদিন লেখে কিনা, ভালো বই বেরোলো কিনা, এগুলো আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। সে যে একটা দ্যুতি দেয়, স্পার্ক দেয়, একটা ভালোবাসা ছড়িয়ে দেয় ওর লেখায়, আমি এর একটা বিরাট মূল্য দিই স্টালিন ভাই। এই জন্য তরুণতম, রবীন্দ্রনাথ থেকে শুরু করে তরুণতম লেখক, কালিদাস থেকে শুরু করে তরুণতম লেখক, 30-এর লেখকদের পাশাপাশি আজকে যে ছেলেটা মাত্র লিখেছে, সে সবার লেখাই মন দিয়ে পড়ি। এ প্রসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কথা আমার খুব ভালো লাগে। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার পাঠ অভিজ্ঞতা কি, বলতেছে রাস্তার মধ্যে ফেলে দেওয়া ছেঁড়া ঠোঙাও যখন বাতাসে উড়ে যেতে থাকে, সেটাও টান দিয়ে আমি পড়ি। পড়া জিনিসটা এমনই, মানে এটার বাদ বিচার করা উচিত না, পড়তে হবে, পড়লেই নিজে তৈরি হবে, আমার আউটলুক তৈরি হবে, দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এই যে স্টালিন ভাই ফুটপাট কথা বলেন, কিন্তু কেউ জানে না যে আপনি বাংলা কবিতাকে গভীর মন দিয়ে পড়েছেন। প্রত্যেক কবির বৈশিষ্ট্য আপনার কাছে একদম পরিষ্কার। আপনার কাছে কেন সুধীন্দ্রনাথ দত্ত বড় কবি, জীবন দাসের চেয়ে বড় কবি কেন আসেন? সুকান্তর একটা রেফারেন্স দিলে, সুনীল শক্তির ছন্দ বৈচিত্র্য কোথায়, জয় গোস্বামীর ছন্দ জ্ঞান কোনখানে ম্যাজিকের মতো জ্বলে ওঠে, কিংবা আপনি বাংলাদেশের আল মাহমুদ, শামসুর রহমান, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মান্নান সৈয়দ, এমনকি আপনি আবিদ আজাদের কবিতারও গভীর মনোযোগী পাঠক। আবিদ আজাদের বৈশিষ্ট্যটা কি, কেন সে একটু তরল, একটু লঘু চালের কবিতা, আবার গুন্ডা রাজনৈতিক কবিতাগুলোকে কি করে শিল্পিত কবিতা করেছে। রফিক আজাদ আবার আপনি বলেছিলেন আমাকে যে ঠিক কবিতা না, প্রবন্ধের বিষয়কে কবিতা বানাইছে গুরু, বুঝছিস। সিরাজি ভাইয়ের কবিতা সম্পর্কেও আপনার একই বয়ান যে হাইবুল্লাহ সিরাজি অসম্ভব ক্রিয়েটিভ এবং গুরুর মতন যে কোনো একটা কঠিন বিষয়কেও কবিতা বানিয়ে তোলে। এই কবিতার বয়ানের ভিতরে আপনার কবিতার ওই বৈশিষ্ট্যটা আছে। খালি আমার একটাই অনুরোধ আপনার কাছে, বারবার গত 10 বছর ধরে, ইউরোপিয়ান ধার করা পুরাণের ব্যবহার আপনার কবিতায় চাই না। আপনি আমাদের কিংবদন্তি, আমাদের লোকায়ত সংস্কৃতি, লোকায়ত জীবনের মোটিভ গুলাকে কবিতায় ইউজ করে। বেহুলা লক্ষিন্দর আপনার কবিতা, সিসিফাসের আর প্রয়োজন নাই এই পাথর পাহাড়ে। আমি স্যার অনেক কথা বলে ফেললাম, স্টালিন ভাই এবার আপনি আসেন। না না, খুবই গুরুত্বপূর্ণ কথা তুমি বলেছো আমিরুল, যে আমাদের সাহিত্যকে আসলে আমাদের মতো করে বিচার করা উচিত এবং আমাদের মতো করে তা নির্মাণ করা উচিত। এবং আমাদের যে পুরাণ, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শব্দবন্ধ, সেগুলো আমরা যেভাবে ব্যবহার করতে পারি আমাদের সাহিত্যে, সেভাবে আমরা করি না। আমরা সবসময় একটু ইউরোপের দিকে তাকিয়ে থাকি। এর জন্য কিন্তু আমি দায়ী না, তাই হচ্ছে 30-এর কবিরা। 30-এর কবিরা এমন ভাবে বাংলা কবিতাকে ইউরোপ মনস্ক করে তুলেছিল এবং এমন ভাবে তারা বলছিল, তকমা দিয়ে দিল যে এটাই আধুনিক কবিতা। তখন কিন্তু আমরা সরে গেলাম এবং আমরা ওই ধারায়, এমনকি আপনি দেখবেন যে শামসুর রহমান, মানে আল মাহমুদ, এদের মধ্যেও পাশ্চাত্য পুরাণের একটা ব্যবহার আছে। সেই জায়গাটি আমরা ভাঙার জন্য এখন আমার যখন ধীরে ধীরে বাড়ছে বয়স, আমি চেষ্টা করছি যে আমার নিজস্ব পুরাণ আছে, আমার নিজস্ব একটা ঐতিহ্য আছে, আমার একটা উত্তরাধিকার আছে, আমার একটা 1000 বছরের সংগ্রাম আছে। আমি সেই জায়গাটাকে অন্বেষণ করতে চাই, আমি সেই জায়গাটা খুঁজতে চাই। এবং আমাদের সঙ্গে আমি সবসময় একমত পোষণ করি যে আমরা কেন আমাদের সেই জায়গাগুলো খুঁজি না। আমরা যদি সেটা খুঁজে সঠিকভাবে ব্যবহার করতে পারি,
তা আমাদের সাহিত্যের যে শক্তি সেটা কিন্তু আমরা পুনরাবিষ্কার করতে পারবো। আমরা দেখি ইদানিং বলা হচ্ছে উত্তর আধুনিক কবিতা। উত্তর আধুনিক কবিতা অনেক আগেই লেখা হয়েছে। যার সময়ে যে সবচেয়ে উৎকর্ষ সাধন করেছে সাহিত্যে সে হচ্ছে আধুনিক। কালিদাসের সময় কালিদাস অনেক বড় আধুনিক কবি, এটা আমি মনে করি। রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ আধুনিক, মাইকেলের সময় মাইকেল আধুনিক, জসীমউদ্দিনও আধুনিক কবি। জসীমউদ্দিন 30-এর সমস্ত বেড়াজাল ভেঙে একটা নতুন ধারায় কবিতা লিখলো, একদম গ্রামীণ পরিবেশ পটভূমি তুলে ধরে সে লিখলো। এবং যখন সবুজ পত্রে ছাপা হলো কলকাতায়, সেই ছাপা হওয়ার সময় তার ব্র্যাকেটে লেখা হয়েছিল গ্রামের কবিতা। কিন্তু এই গ্রামের কবিতা, নিমন্ত্রণ কবিতাটি এমন ভাবে সারা বাংলায়, দুই বাংলায় মানুষের হৃদয়ে গেঁথে গেল যে সেটা আর ওই মানে ব্র্যাকেটের মধ্যে গ্রামের কবিতা থাকলো না, সেটা সব মানুষের কবিতা হয়ে উঠলো। অর্থাৎ ভালো কবিতাকে ব্র্যাকেট বন্দি করা যাবে না, সেটা গ্রামের না শহরের সেটা কিন্তু বলা যাবে না। যে জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চরিত্র তিনি এঁকেছেন শ্রীকান্তের মধ্যে, এবং সেই শ্রীকান্তের মধ্যে যখন বলা হচ্ছে যে মরার আবার জাত কি, তখন সেই যে বাক্য সেটা কিন্তু সর্বমানবের হয়ে ওঠে। আমাদের সাহিত্যে একটা অসাম্প্রদায়িক জায়গা আছে, সেটি আমরা কখনোই আবিষ্কার করি না। এবং আমি অবশ্যই বলবো আমাদের সূর্য দীঘল বাড়ির মতো একটা উপন্যাস, অনেক কঠিন একটা উপন্যাস, অনেক চমৎকার একটা উপন্যাস, সেটি কিন্তু সিনেমা হয়েছিল, সেটিরও কিন্তু আমরা সেভাবে মূল্যায়ন করিনি। যেটা আমিরুল বললো যে আমরা আমাদের ভালো লেখাদের মূল্যায়ন করতে পারিনি, আমরা শুধু বাইরের দিকে তাকিয়ে থাকি। আমরা হোসে সারামাগোর ব্লাইন্ডনেস পড়ি, কিন্তু আমরা আমাদের দেশের সারেঙ্গোটা ঠিক মতো পড়ি না। আমরা হয়তো চিনুয়া আচিবের থিংস ফল এপার্ট পড়ি, কিন্তু আমরা আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পুতুল নাচের কথা পড়ি না। কিংবা আমরা মার্কেজের 100 ইয়ার্স অফ ফিউচার আমরা পড়ি, কিন্তু আমরা হাজার নদী জহিরানের আমরা পড়ি না। আমরা যদি আমাদেরটা পড়তাম তাহলে আমরা মিলাতে পারতাম। সপ্তকের মতো একটা বিশাল ক্যানভাসের উপন্যাস আমরা অনেকেই পড়িনি, আমরা জানি না যে শহীদুল্লাহ কায়সারের এই উপন্যাসটি কি দুর্দান্ত উপন্যাস। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের সাহিত্যকে মূল্যায়ন করার সময় এখন এসেছে। যে তরুণ প্রজন্মের কথা আমাদের আমিরুল বলল, এই তরুণ প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই লেখাগুলোকে উদ্ধার করা, আবিষ্কার করা। আমি আমিরুলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সুকুমার রায় এবং আমাদের অন্নদা শঙ্কর রায়, এদের লেখার যে ধারায় বাংলা লেখা হচ্ছিল, তার বাইরে এখন তরুণরা সেই ধারার বাইরে গিয়ে নতুন কোন ধারা তৈরি করতে পারছে কিনা। তুমি চেষ্টা করেছো এবং তুমি অনেকটা সফল হয়েছো নতুন ধারা লেখার। আমরা কি ওই ধারা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছি? সুকুমার রায়, অন্নদা শঙ্কর রায়ের যে ধারা থেকে? এই প্রশ্নটি আমার আমিরুলের কাছে থাকে। আমিরুল কি আছে স্টেজে? আমি আছি স্টালিন ভাই, আপনার সাউন্ডটা একটু লো হয়ে গেছে। আমি ওই প্রশ্নটা করছি যে সে প্রশ্নটা হলো যে সুকুমার রায়, অন্নদা শঙ্কর রায় আমাদের বাংলা ছড়ায় যে ধারা তৈরি করেছিল, তার বাইরে দাঁড়িয়ে বাংলাদেশে তুমি যে নতুন ধারা তৈরি করার চেষ্টা করছো, তোমার সাথে কি আর তরুণরা আছে, না তারা এখনো ওই ধারায় পড়ে আছে? তুমি কি সাথে লোক পাচ্ছ? আমার প্রশ্ন কি শোনা যাচ্ছে আমিরুল? আমার প্রশ্ন কি শোনা গেছে? স্টালিন ভাই কথা শুনতাছি না, আমি কি কথা বলছিলাম আমিরুল? আমি প্রশ্ন করেছিলাম যে সুকুমার রায়, অন্নদা শঙ্কর রায়, তারা ছড়ায় যে ধারা তৈরি করেছিল, সেই ধারার বাইরে বাংলাদেশে যারা এখন নতুন ছড়া লিখছে, তুমি যেরকম ধারা তৈরি করার চেষ্টা করছো। ইদানিং কালে একটা জিনিস আমার মনে হইল, 30-এর অনেক ক্ষতির মধ্যে বুদ্ধদেব বসু একটা ক্ষতি করছে। সে সুকুমার রায়কে বলেছে কবি, হাসির কবিতার লেখক। আমার কথা শুনতেছেন স্টালিন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবং উনি আধুনিক বাংলা কবিতা নামে যে সংকলনটা বের করেন, সেখানে সুকুমার রায়ের 4-5টা ছড়া নিছিলেন। ছড়া না, ঠিক আছে, সেগুলি পদ্য, কিন্তু ছড়াকার বললে বুদ্ধদেব বসুর আত্মসম্মানে লাগছে আর কি। ছড়াকার একটা হাঁটুরে শব্দ, এইটা বলা ভালো না। উনি তো অভিজাত মার্কিনী দালাল, যে কারণে
আভিজাত থেকে একটা বেশি মূল্য দিচ্ছে সব সময়। এইসব মিথ ভাঙতে হবে স্টালিন ভাই, নাইলে কিন্তু আর হবে না। আমার এই 40 বছর ধরে বা 35 বছর ধরে একটাই ধারণা, সুকুমার রায়কে কবি বলে উৎখাত করলো। সব ছড়াকারই তো কবি, তারে আলাদা করে কবি বলার কি হইলো? ছড়া তো একটা কবিতারই অংশ। কবিতা যদি একটা বৃক্ষ হয়, এই বৃক্ষের ডালে মহাকাব্য থাকে, গীতি কবিতা থাকে, সনেট থাকে, নর্মাল কবিতা থাকে, দেশপ্রেমের কবিতা থাকে, দ্রোহের কবিতা থাকে, প্রেমের কবিতা থাকে, ওই রকম ছড়াও থাকে, তাই না? সেই ছড়াকার সুকুমার রায়কে ছোট করা হলো। ধরা যাক বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এই ছড়াটা। সেদিন আমি এটা রাউফুন, হাসান রাউফুন, তারপরে এরা সব বসেছিল, এই মঈন মুরসালিন, হালিম নজরুল, ইমরান পরশ, নাফে, তারপরে ওদের মধ্যে আমি আলোচনাটা করছিলাম। তারপরে মামুন স্যারের সঙ্গে অনেক সময় কথা হয় এইসব বড় ছড়াকারদের ছড়া নিয়ে। একটাই উদাহরণ দিয়ে স্টালিন ভাই, কথা বলবো স্টালিন ভাই? হ্যাঁ নিশ্চয়ই কথা বলো, আমি শুনছি। আমি শুনছি। আমার কথা শুনছেন? হ্যাঁ শুনছি, সব ভালো শোনা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে শোনা কি যাচ্ছে। যে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এই যে অ্যাড্রেস করলো, কে কথাটা বললো, এটা খোকা না খুকি বললো কিচ্ছু জানি না, কোথা যাস বাপুরে। এইগুলো কিন্তু লোকচরের স্টাইল, প্যাটার্ন অফ লোকচরা। যেমন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, কথাটা কে বললো এটা আমরা চিনি না, কিন্তু ছড়াটা শুরু হলো একটা অ্যাড্রেস পিউলিয়ার করে, আয় ছেলেরা আয় মেয়েরা। ঠিক ওই রকম বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আবার নামটা এমন দিছে বাবুরাম, একটু কৌতুক মাখা, একটু পরিহাস প্রিয় নাম বাবুরাম। আবার বাবু কালচারের বাবু টাইপেরও একটা ব্যাপার, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। ছোটবেলা ভাবতাম এই দুটো সাপ মানে নাম্বার, মানে দুইটা সাপ। এখন বুঝি দুটো সাপ না, এটা হচ্ছে কি যে ওই দুটো ভাত খাবো ওরকম আর কি, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নোক নেই, খেয়াল করে দেখেন স্টালিন ভাই, যে সাপের নেই, একটা সাপ কিন্তু চোখ নাই, সেই সাপের নোক নাই। যে সাপের চোখ নাই, শিং নাই, নোক নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, সাপ কাউকে কামড় দেবে না। এইরকম কিছু সাপ গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই ছড়াটা আমি পড়ি আর ভাবি যে মানব সভ্যতার যে ইতিহাস, যে আমরা তো এই ঢোড়া সাপকে, এরকম একটা ব্লকহীন, দন্তহীন, বিষহীন সাপকেই চাই প্রজা হিসাবে, কর্মচারী হিসেবে, দাস হিসাবে। সারা পৃথিবীর শোষণের প্রক্রিয়ায় বাবুরাম সাপুরে ওই রকম সাপই নিয়ে ঘুরতে চায় যে সাপ কামড় দেবে না। এবং ছড়াটার ম্যাজিক হচ্ছে স্টাইলটা 4 মাত্রার মাত্রাতে লেখা, 3 মাত্রায় অন্তমী, কোথাও একটু পতন নাই, একটা মানে আকার ওকারেরও একটু বাহুল্য দেয় নাই। বাবুরাম সাপুরে কোথা যাস, ওই যে রামে শাসাঘাত, পরের লাইনে যাসেও শাসাঘাত দিছে, বাপুরে এর সঙ্গে সাপুরে অদ্ভুত মিল। এরকম চোখ নেই, নোক নেই, ফ্যান্টাস্টিক। এই ছড়াটাকে আমি মনে করি বর্গীয় দেশে যে লোক ছড়াটা, লেখকের নাম আমরা জানি না, সেখানে যে সমাজ চেতনা, যে ইতিহাস চেতনা, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, এই যে পারম্পর্যহীনতা, যে বর্গী দেশে আসছে, তা বুলবুলি কেন ধান খাবে, বুলবুলি নিঃশ্বাস করে দিবে কেন, এই বুলবুলিটা কারা, আবার খাজনা কেন কাকে দেব, এই খাজনার যে ট্র্যাডিশন ঔপনিবেশিক আমলের বা মোগল আমলের, এর যে রক্তাক্ত করুণ বিধুর সমাজচিত্র, আমরা হাজার হাজার পৃষ্ঠা বেঙ্গলের হিস্ট্রি পড়লেও এই অনুভবের ভিতরে পৌঁছাইতে পারি না। এই চট্টগ্রামে মগদের আবির্ভাব, পর্তুগিজদের আবির্ভাব, কত বই বাংলা ভাষায়, একাডেমিক বই, কিন্তু হৃদয়টা নাচে না যখন বলা হয় বর্গীয় দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব। এই ছড়াটি সমকক্ষ একটি ছড়া আধুনিক যুগে সুকুমার রায়ের বাবুরাম সাপুরে। বাঙালি মাত্রেই এই ছড়াটা দুটি লাইন হইলেও জানে, অসংখ্য বাঙালিকে আমি চিনি যারা এই বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে এর লেখককে সেই নাম জানে না। সুকুমার রায় সেই মহান ছড়াকার, যিনি তার এই ছড়া দিয়ে জনমনে এমনই রেখাপাত করেছেন চিরন্তন, যে আমরা লেখকের নাম উজ্জ্বল রেখেছি লোক ছড়া কবিদের মতো, সেই নামও আমরা ভুলে গেছি, লেখাটি চিরন্তন হয়ে গেছে। ঠিক এরকম স্টালিন ভাই নজরুলের লিচু চোর কবিতাটি দেখেন, চৌর্যবৃত্তি নিয়ে এইরকম স্টোরি
ছড়ায় বলা পৃথিবীর ছড়া সাহিত্যে আমি দেখিনি। এবং আমরা এই যে নির্দোষ চুরি, এটা এমন কেউ নেই জীবনে যারা অন্যের গাছের ফল পেরে খায়নি। এটা আনন্দ, এটা অধিকার। পাখি যেমন যে কোনো গাছের ফল খেতে পারে, আমরাও ছেলেবেলায় যে কোনো গাছের ফল চুরি করতে পারি। সেটাই লিচু চোরের মধ্যে বলা হচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার, এরকম মধুর চুরির ঘটনা প্রত্যেকের জীবনে ঘটলেও কোন সাহিত্যিক এটাকে মার্ক করেন নাই। নজরুল এতটাই ক্রিয়েটিভ, এতটাই সৃজনশীল, এতটাই উন্মাদ, উনি ঠিক এটা বুঝতে পেরে এইরকম একটা স্বরবৃত্ত ছন্দে অসাধারণ গল্পের বয়ানে ছড়াটা লিখলেন। সেটাও দেখেন, ক্যারেক্টারটাকে জানি না আমরা, হাবুদের তাল পুকুরে বাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দ্বারা। এই যে বলি থাম যখন বললো, তার মানে কেউ একজন ন্যারেট করছে। সে কে? সে কি আমি, নাকি লেখকের তৈরি করা চরিত্র? এসব আমরা ভাবছি না। ওই ডায়লগ যেন আমার হয়ে যাচ্ছে, বলি থাম একটু দ্বারা। ঠিক বাবুরাম সাপুরেতে ওই যে কোথা যাস বাপুরে, যেন আমি বলছি, আমাকে আমি রিপ্রেজেন্ট করছি। লিচু চোর কবিতাটা, কিংবা অন্নদা শঙ্কর রায়ের তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। এই ছড়াটাও লোক ছড়ার বন্ধবাহী একটা অলৌকিক ছড়া, একটা দেশ বিভাগ, একটা যন্ত্রণাময় একটা বিষয়। কিন্তু উনি একটা শিশুর চোখ দিয়ে, একটা শিশু যে খেলতে গিয়ে জিনিস ভেঙে ফেলে, সেই ভাঙার কনসেপ্ট থেকে একটা দেশ ভেঙে যাচ্ছে, প্রদেশ ভেঙে যাচ্ছে, স্কুল কলেজ ভেঙে যাচ্ছে, শিল্প সাহিত্য ভেঙে যাচ্ছে, সংস্কৃতি ভেঙে যাচ্ছে। এইটাকে এমন ম্যাজিক্যালি প্রেজেন্ট করলো যে এই ছড়াটাকেও আমি মনে করি বাংলা ভাষার শ্রেষ্ঠ ছড়াগুলোর মধ্যে আরেকটা। চতুর্থ ছড়াটা আমার মনে হয় রবীন্দ্রনাথের ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কালনায়, নুন দিয়ে তারা ছাতি পান সাথে চুন দেয় তারা ডাল নেয়, কোন দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে, টাকা কুড়ি গুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কত লাইন এদিক ওদিক হবে আমার। এটা লিমেরিকের পঞ্চপদীর মধ্যেও ষষ্ঠ একটা পদী রবীন্দ্রনাথ দিয়েছেন। কালনায়, ডালনায়, আলনায়, জানলায় 4টা মিল, আর মাঝখানে 2টো লাইনে 2টো মিল। কোন দোষ পাশে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। এটিও একটা ম্যাজিক্যাল ছড়া, রবীন্দ্রনাথের হাতে তৈরি হওয়া। এরকম সুনির্মল বসুর 2-একটা ছড়া আছে যা আমার কাছে ম্যাজিকের মতোই মনে হয়। যেমন যে আতাই পাতাই 2টা বুড়ো, দেখতে গেল পাহাড় চূড়ো। আতাই পাতাই 2টা বুড়ো, দেখতে গেল পাহাড় চূড়ো, তরবরিয়ে উঠতে গিয়ে পা পিছলে হাড্ডি গুঁড়ো। এটা পঞ্চপদী লিমেরিকের মতো লেখা, কিন্তু কি অসাধারণ কনসেপ্ট। আতাই পাতাই 2টা বুড়ো, এই আতাই পাতাই নাম কিনা আমি জানি না, আতাই আর পাতাই নাকি আতাই পাতাই একটা ধনাত্মক শব্দ যার অর্থ যে কোনো বুড়ো আর কি। আতাই পাতাই দেখতে গেল পাহাড় চূড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো। এটা আমার একটা ম্যাজিক্যাল ছড়া মনে হয়। এইরকম বাংলা ভাষার মানে শ্রেষ্ঠ লেখকদের হাতে জসিমউদ্দিনের ছেলেরা মেয়েরা ফুলতুলিতে যাই। আমিরুল আরেকটা ছড়ার কথা বলতে হবে, আরেকটা ছড়ার কথা বলতে হবে। ট্রাক আসবে দৌড় বেঁধে রাখে। স্টালিন আপনি চিন্তা করেন, একটা ট্রাককে ক্যারেক্টার বানাইছে। সারা ট্রাক একটা ভয়ঙ্কর দানো টাইপের দৈত্য। ট্রাক 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 শুয়োর মুখ ট্রাক আসবে দৌড় বেঁধে রাখ। শুয়োর আর দুয়োর আবার একটা অনুপ্রাস ক্রিয়েট করছে। কেন বাঁধবো দোর জানালা, তুলবো কেন খিল, আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল। ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে হারিয়ে গেছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে। এই যে লোক ছড়ার ঢঙে একটা আধুনিক বিষয় 69-এর অগ্নি শিখাকে আল মাহমুদ জেলেছে, এটাও আমি মনে করি সেই লোক ছড়ার মতো একটা শ্রেষ্ঠত্বের দাবিদার। ওই ছড়াগুলোর পাশে দাঁড়ানোর মতো একটা শ্রেষ্ঠ ছড়া। যদি স্টালিন ভাই আপনার প্রিয় ওই যে খিদে সব ডুবে যায় যে ওঠে না ভুরভুরি, আল মাহমুদের আরেকটা ছড়া, অসাধারণ ছড়া, অসাধারণ। মনে আছে আপনার? ক্ষুধাকে ওই যে কি ডুবলো, পাথর ডোবে, ঘর ডুবেছে পাথর ডোবে, ওঠে না ভুরভুরি, ওঠে না ভুরভুরি। ওটা একটা ম্যাজিক। তাই এইরকম আমাদের উত্তরাধিকার আমাদের পূর্ব সুরীদের উপরেই দাঁড়াবে।
এই যে পূর্বসূরীরা এইসব ম্যাজিক ক্রিয়েট করেছে স্টালিন ভাই, সে আমি তো মনে করি যে এই ছড়াগুলোর ধারাবাহিকতায় এই সুকুমার বড়ুয়া, এই লুৎফর রহমান লিটন, রফিকুল হক দাদু ভাই, এখলাস উদ্দিন, এই ধারাবাহিকতারই ফসল। লিটন ভাই একটু বেশি লিখেছে, খ্যাতি এবং জনপ্রিয়তার লেখাও ভালো, হ্যাঁ, ম্যাজিক্যাল অনেক ছড়া আছে, রাজনৈতিক, শিশুতোষ। সুকুমার বড়ুয়াও এই টাইপের একটা সরল ছড়াকার। এগুলো তো সেই ধারাবাহিকতারই ফসল। আজকেরও তরুণদের হাতে ব্যাটনটা দিয়ে যেতে হবে যে মাতৃগর্ভে শিশু ছড়া লিখবে বলে আত্মচিৎকার দিচ্ছে, তার হাতেই তো ব্যাটন দিতে হবে। সেও হয়তো এরকম ম্যাজিক্যাল ছড়া লিখবে। যে আমি 5-6টা ছড়ার কথা বললাম, এটা তো আসলে 100 বছরের ছড়ার ইতিহাস থেকে মণিমুক্ত তুললাম আমার মতামতে স্টালিন ভাই, কিংবা আপনি কিছুটা এই মতের সঙ্গে একমত। সেখানে একটা ছড়া ছড়া আসলে এরকমই, মানে হাজার হাজার ছড়ার মধ্যে থেকে স্টালিন ভাই একটা দুটোই টেকে। এখানে লক্ষ লক্ষ লিখবো, মানে এখানে একটা সুন্দর উদাহরণ একজন দিছিল আমাকে। ধরেন সাবিনা ইয়াসমিন একটা দেশের গান গাইছে, সবাই মনে করতেছে বাহ সাবিনা আপা কি অসাধারণ গানটা গাইছে। হেন লোক নাই মনে করেন টয়লেটে বৈশা বা বারান্দায় দাঁড়ায় গুনগুন করে কোনো না কোনোদিন সাবিনা আপার কোনো গান কণ্ঠ দেয়নি। কেউ তো সাবিনা ইয়াসমিন না। ছড়া জিনিসটা ওরকম ম্যাজিক্যাল, ইচ্ছা হলেই মনে হয় লেখা যাবে, কিন্তু একটা সফল ছড়া লিখতে হলে সাবিনার গায়কী, সাবিনার কণ্ঠস্বরের মতো জাদু থাকতে হবে। সেইটা অনেক সাধনার ব্যাপার, অনেক চেষ্টা করে আমরা অনেক জালিয়াতি করি, অনেক চাতুরি করি, অনেক চতুরতার মধ্যে দিয়ে যখন দেখি ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে, নতুন কিছু বের করতে পারতাছি না, ধর চারা লেখ মিল চারা ছড়া, মিল চারা ছড়া লিখতে লিখতে ওইটাও ক্লান্ত হয়ে গেলাম, ওই না এখন গদ্য ছড়া লিখতে দিব। আগে যদি যারা কবিতা যদি থাকতি যে গদ্য হয়ে যায়, ছড়াকার আমরা কি লুঠা নাকি, মূর্খ নাকি, ছড়াও লিখতে দিব। লিখলাম হায় রে বাবা হায়, মার্কেটে আমাদের পাগল বইলা মনে করেন ফতোয়া দিল, ওরে ইমিডিয়েট পাবনায় পাঠাও, ওর চিকিৎসা দরকার আছে, ও পাগলামি করতেছে। আমাদের সব মহিরও ছড়াকাররা আমাদের মোটামুটি পাগল বইলা স্টালিন ভাই জীবন বিপন্ন কইরা তুললো এই শতকের শুরুতে। আমি আবার খুব কনফিডেন্ট যে আমি তো তোমাদের মতো লালায়িত হয়ে বড় কিছু চাচ্ছি না জীবনে। আমার আনন্দ লিখতে পড়তে ভাল লাগে। তখন আমার একমাত্র মানুষ সঙ্গী, আমার এই হ্যাকরামির মানুষ সঙ্গী আর কি, মাঝার আর ধ্রুব। এরা ঠিকই আছে আমিরের মতো পাগলামি করতেছে করুক, আর হেন লেখক নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, হায় রে পারলে আমার মাইক দেয় মিয়া ফাইজদানি করো, ছড়া গদ্য চড়া। তা আমি খালি কল্লোল যুগের কথা ভাবতাম, হায় রে ওই শনিবারে চিঠি গ্রুপ সজনীকান্ত দাসরা বিচার নিয়ে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিল। রবীন্দ্রনাথ বলেছিল বাপু ওদের সঙ্গে যদি তোমাদের মতবিরোধ হয় তো ওদেরকে ওদের মতো থাকতে দাও, ওদের সঙ্গে লড়াই করতে যাচ্ছ কেন, দরকার তো নাই। রবীন্দ্রনাথ নিজেই পরে গদ্য কবিতা লিখেছিলেন। আপনি সুকান্তের ছোটদের কবিতার উদাহরণ দিলেন, গদ্যে লেখা, গদ্যে আরো অনেকেই লিখেছে, সত্যি লিখেছে, এগুলো নতুন কিছু না। আমিও তো অনুবাদ ছড়া করতে গিয়ে আর একটু স্বাধীনতা নিলাম, গদ্যে আরো বেশি ওই যে আপনি যেটাকে বললেন ফ্রি ভার্স, তাতে ওই যে সেদিন বলছিলাম যে স্টালিন একটা অপ্রাসঙ্গিক একটু কথা বলবো, 1.5 মিনিট লাগবে। ইমরান বলবো? বলো 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 বলো। আমার আবার পেন্টিং এর ব্যাপারে স্টালিন ভাই খুব বুঝছেন, সারা দুনিয়ার বড় বড় মিউজিয়ামে ঝাঁপায়া পইরা পেন্টিং দেখছি। পৃথিবীর রেনেসা যখন হয় তখন পেন্টিং এর সাবজেক্ট ছিল মেনলি দেব দেবী। মনে করেন ভেনাসের ছবি হাজার হাজার আঁকছে বড় বড় পেন্টাররা, তিসিয়ান থেকে নিয়ে, র্যাফায়েল থেকে নিয়ে, মাইকেল অ্যাঞ্জেলো দেখেন আদবের ফ্রেস্কোই করছে সিস্টিন চ্যাপেলে। মানে ঈশ্বর ভাবনা, ধর্মীয় পেন্টিং এবং দেবতা, গ্রিক দেবদেবী, এর বাইরে পেন্টিং এর সাবজেক্ট নাই। তারপরে যখন টাকা হইলো 18 সেঞ্চুরির দিকে, রাজরাজরা জমিদারদের আমার বইয়ের একটা পোর্ট্রেট আঁক, চাকরি দেওয়া দেয়, বাসায় থাকবি, খাবি দাবি, ছবি আঁকবি, আমার বাবার ছবি আঁক, পেইন্টাররা ওইখানে আটকে গেল। অনেক পরে ইমপ্রেশনিস্টিক পেইন্টিং যখন আসে, ওইখানে আপনি জানেন যে ক্লদ মনে, ফ্রেঞ্চ আর্টিস্ট ক্লদ মনে, আজকের আমাদের পেইন্টাররা সারা দুনিয়ায় যে ছবি আঁকে, যে ন্যাচারাল বিউটি, একটা গাছ, একটা আকাশ, একটা ল্যান্ডস্কেপ, একটু নদীর ঢেউ, এগুলো, এই জিনিসগুলিকে মনে, এগুলোকে আমরা কিন্তু ডিটেলে দেখি না, ইমপ্রেশনে দেখি, ছায়া ছায়া দেখি, আলোর মধ্যে দিয়ে দেখি, ওই ছবিগুলি আঁকলো। আমাদের আজকেও আর্ট ইনস্টিটিউটে এগুলি শেখানো হয়, তাই না? এটা নীল রং দিলে আকাশ হয়ে যায়,
একটা হালকা নীল দিলে একটা নদী হয়ে যায়, এগুলো কিন্তু মন্ট্রিয়ানদেরই আবিষ্কার, ইমপ্রেশনিস্টিক পেইন্টারদের। তখন এক পেইন্টার বললো পৃথিবীতে এই প্রথম পেইন্টিং এর সাবজেক্ট বেড়ে গেল, যে কোনো কিছু পেইন্টিং এর সাবজেক্ট হইতে পারে, দেব দেবী আর রাজার মধ্যে থাকলো না। তাই না স্টালিন ভাই? যে কোনো কিছু এখন আমার পেইন্টিং এর সাবজেক্ট। আর স্টালিন ভাই কিনা ঘুমায় নাকি? কথা শুনতেছে না? পেইন্টিং এর যখন সাবজেক্ট এরকম, তখন ছড়াকে আমি এই সরবৃত্ত চালের ঘেরা টপের মধ্যে বন্দি করে কতদিন, এইখানে হয়তো একই বিষয় সবাই লিখছে ছড়া, তার মধ্যে যে একটু প্রতিভাবান তার ছড়াটা ঝিলিক দিয়ে উঠছে। ইমরান একটু চেষ্টা করছে 16 লাইনের সময় গিয়ে ইমরানের ছড়াটা জমে উঠল, এরকমই হচ্ছে। কিন্তু বিষয় একই, ধরেন বঙ্গবন্ধু চলতেছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, আমার নেতা তোমার নেতা, বঙ্গবন্ধু বাংলাদেশ, এক নেতা এক দেশ। কিন্তু আসলে ওই যে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ওই 8 লাইন কোথায় আর তৈরি হইল? স্টালিন ভাই তৈরি তো হইল না। বহু দাবিদার আছে, আমি প্রথম বঙ্গবন্ধু নিয়ে লিখেছি, এই করছি, সব ফালতু, মানে ঠাট্টা মশকরা। বেটা তুই প্রথম লিখলি কি না লিখলি কি, এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার না, মহিমাটা বুঝতে পারছোস কিনা বঙ্গবন্ধু। যাই হোক, সানি ভাই একটা জীবন দিয়ে দিছে বঙ্গবন্ধু বাংলাদেশ, এইখানে আমি সানি ভাইয়ের খুব রেসপেক্ট দিই, যে মাস্টারপিস। ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো আপোষ নাই, লেখা ভালো মন্দ ব্যাপার নাই, 1000 ছড়া লিখছে বঙ্গবন্ধু আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। সানি ভাইয়ের জন্য একটা লম্বা স্যালুট। আমি যে কথাটা বলতেছিলাম, মনেও যে বলছিল প্রথম চিত্রকলার বিষয়ের অসীম তৈরি হয়ে গেল। আমাদের ছড়া যে বিষয়হীনতায় ভুগতেছে, স্বরবৃত্ত ছন্দ এবং অন্তমিলের বন্দি দশায় যে ছড়া আটকে গেছে, এইখান থেকে ছড়া বের হতে পারে একমাত্র ফ্রি ভার্সের মাধ্যমে, তাইলে অনন্ত বিষয় হবে। তা আমি এই কথাটা একা একা বলছি, ওই পাগল আমিরুল বেশি বুঝে, একটু লেখাপড়া করে পাগলামি, এগুলোর কোনো ভ্যালু আছে? ব্রেইল আছে? কোনো লেখা হয় আমিরুলের? সব ভুলভাল লেখে, কি লেখে এগুলি? সেদিনও ইমরানদের ওখানে আড্ডা মারতাছি, আপনি তো বললেন আমি ছন্দ জানি, আর প্রত্যেকে বললো বাজারে ধারণা হচ্ছে আমি কোনো ছন্দ জানি না, এই জন্য আবুল তাবুল লিখি। তা আমি আবার এগুলো খুব এনজয় করি। আমি কেউ আচ্ছা আচ্ছা, মানে ওই যে মানে তখন আক্তার হোসেন আমার প্রচন্ড গালাগালি, তবে সুজন বড়ুয়া আবার আমার পক্ষে থাকে। আমি এক্সপেরিমেন্টটা কি করতেছে সে একমাত্র এটা নীরবে বোঝে। আর রহিম শাহ, যে না আমি এটা পাগলামি করলো, এটার ভিতরে একটা কিছু আছে, নাইলে ও করতো না। আর সমস্ত জায়গার থেকে ভাই বাম্বু ফাই স্টালিন। আমার জীবনটা থেকে নিপীড়িত জীবন, খালি বকার গালাগালি আর ভুল বোঝাবুঝি। এতে আমার আফসোস নাই, যদি সত্য থাকে, সত্য মূল্য যদি কিছু থাকে, কোনো একদিন সেটা বেরোবে। আর যদি আমার লেখার ভিতরে কোনো সত্য মূল্য না থাকে, আমি সময় কাটাইছি, পাস করছি, ভাই আমার ভালো লাগছে, খেয়ালি আমি। সে সবাই অভিনয় করে, সবকে আর ফরিদি হয় নাকি? সবাই নাটক লেখে, সবকে সৈয়দ হক হয় নাকি? তাই না সেলিম ভাই? এই সাবজেক্টের বিষয়ে আমি বলছিলাম, আপনিও আমার অনুবাদ ছড়া করতে গিয়ে বলছেন, বললেন একদিন ফোনে, আমি বলতে তো অবাক কাজ, এইসব অনুবাদ করতে পাগল বানিয়ে দিলি রে, আমিও তো কবিতার বিষয়কে এখন নতুন ভাবে ভাববো। এইটাই হচ্ছে মানে সাহিত্যিকের কাজ, এইটুকু ধরিয়ে দেওয়াই তো আমাদের কাজ। মহৎ লেখক কি হব না হবো। স্টালিন ভাই বাংলা একাডেমি পুরস্কার পাইছিল আমার আগের বছর, তাই না স্টালিন ভাই? হ্যাঁ, আমার আগে তো আপনি পাইলেন আগের বছর। হ্যাঁ, আমি পাবো বইলা যখন দৌড়াদৌড়ি করতেছি, বুঝছেন, যখন আমি পাইলাম, আপনি তো সব ঘটনাই জানেন, পাওয়ার পরে খালি আমি মনে হইল যে আমার যে সবাই পাগল কইছে, আমার লেখা যে এত অকিঞ্চিত কর, এত ফালতু, এদের কাছে আমি কোন লেখক না। এই পুরস্কারটা এমনিতে তো বাংলা একাডেমি পুরস্কারে কিছু আহে যায় না, এটা আপনি পাইলে কি না পাইলে কি চালা, যেখানে জসিমউদ্দিন পায়নি বলে স্টালিন পাইলি কি, বুঝেন না? কত বড় বড় লেখক পায় নাই বাংলা একাডেমি পুরস্কার, আহমদ ছফা পায় নাই, আবু কায়সারের মতো শিব সাহিত্যিক পায় নাই, এটা তো আবার মরণোত্তর হয় না। আমি গুরুত্বটা দেই, তখন এরা আবার একটু নৈরা চৈরা বসলো। আমিরুলের মধ্যে তাইলে কোনো ভ্যালু আছে তো? তাহলে বিচারকটা এত গাধা নাকি? আর আমিরুল যতই লিয়াজু করুক, লবি করুক, সারা পুরস্কার তো একটা মান রেখে দিতে হবে, তাইলে ব্যাপারটা কি? তখন আমার একটা সম্মানের জায়গা তৈরি হইলো, বুঝছেন? প্রত্যেকে একটু সপ্রশংস দৃষ্টিতে আমিরুলকে একটু অনুধাবনের চেষ্টা করলো। এইটাই আমার এই পুরস্কার প্রাপ্তির একমাত্র উপলক্ষ। আর ছড়া একই জায়গায় থাকতে পারে না স্টালিন ভাই, গান কি একই জায়গায় থাকে? কলকাতার গান দেখতেছেন না, বদলে যাচ্ছে। ফুটফুটে এক রোদের জন্মদিন, গানের লাইন,
রুদ্রদা একটা গান লিখলো আকাশের ঠিকানায় চিঠি লেখো, পরে তো কবিতা, পিওর কবিতা গানটার মধ্যে। এখনই কি ওই গাজী মাজহারুল আনোয়ার যুগের গান কি থাকবে নাকি? থাকবে না, তো বদলে যাবে। তো ছড়াও প্রতিভাবান আসে না বলে এটা বদলায় না, একই রকম থাকে। অন্নদাশঙ্কররা একটু কঠিন ইন্টেলেকচুয়াল ছড়াকার, তারে আর প্রভাবিত হইতে পারে না, বুঝতে পারে না, শৈলে আসে। আবার অন্নদাশঙ্কররা ছন্দেও প্রচুর ভুল ধরে আমাদের ছড়াকাররা, এই পরিমাণ অশিক্ষিত এবং মূর্খ, কারণ কি ছন্দ জ্ঞানী নাই, পড়েই নেই। ওই স্বরবৃত্তের মধ্যে ক্রিয়েটিভিটি দিচ্ছে অন্নদাশঙ্কর রায়, ওই জায়গায় গিয়ে হোঁচট খায়, মনে করতেছে ছন্দ, বুঝছেন? ছন্দ তো আপনি ভালো জানেন, আবু হাসান শাহরিয়ার খুব ভালো ছন্দ জানে, মাঝার ছন্দ জানে, রহিম শাহ সুদন ছন্দ জানে, ফারুক নওয়াজ জানে, ফারুক হোসেন খুব ভালো জানে। ফারুকের ছন্দে 6 মাত্রার মাত্রাবৃত্তেও প্রচুর কাজ আছে ফারুক হোসেনের। ফারুকও মানে নীরবে লিখতে লিখতে ও একটা বড় জায়গা নিয়ে নিল। এই যে ডিভোশন, আত্মত্যাগ, তরুণদেরকে আমি বলি যে লেগে থাকবো। ওই যে সিসিপাসের গল্পটা গিয়ে স্টালিন ভাই পাথর নিয়ে যে পাহাড়ে উঠে আর পইরা দেয়, পাহাড় পাথর, আবার পরের দিন উঠতে থাকে। ওই আসলে আমাদের জীবনের শিল্প সাধনাটা তো সিসিপাসের মতোই, একটা পাথর ঠেইলা ঠেইলা উপরে উঠাই, সারার উপরে উঠতে পারে না, মাঝখানে আবার পইরা যায়, আবার নাই আসি, আবার পাথরটা ঠেলি। শিল্প তো একটা অধরা জোড়াকির আলো, ধরতে পারি, ধরা যায় না, পাই না, একটা আলোর ফুলকি। তা কিছু লিখি, লেখার চেষ্টা করি, এই নিয়ে কোনো উচ্চ ধারণা আমার নাই যে আমি কোনো একটা মহৎ লেখক হ্যানতেন, কারণ আমি মহৎ লেখকদের লেখা পড়ছি। ইমরানদেরই কোন এক বন্ধু, এটি আমার শেষ কথা বলে অনেক টাইম নিয়ে ফেলছি। ইমরান শুনতাছোস? ইমরান, সেখানে সে মানে বলছে যে সে কোনো বই পড়ে না স্টালিন ভাই, কারণ বই পড়লে প্রভাব হয়ে যায়, তাই কোনো বই পড়ি না। আমি গেলাম, ওরে গর্ধ, প্রভাবের দরকার নাই, তার আগের লেখকরা কি লিখছে ওইটা তো জানবি, না জানলে নতুন কি লিখবি বেটা ছাগল। এই পরিমাণ ছাগলরা শিবশেখর চর্চা করে, কারো লেখা পড়ে না, কারণ ওই লেখার মতো যদি আমি লিখে ফেলি, ওই ধারণাও নাই কারা কি লিখেছে। এইরকম একটা অবক্ষয়িত সময়ের মধ্যে দিয়ে আমরা যাই। এর মধ্যেও ভালো কাজ হচ্ছে। বাংলাদেশের ছড়া চর্চা তো এখন একটা খুবই বিশাল ব্যাপার। খেয়ে না খেয়ে প্রচুর ছেলে পেলে ঢাকার বাইরে, বিশেষ করে চট্টগ্রামে প্রচুর লোকজন ছড়া নিয়ে কাজ করছে। ছড়া লিটল ম্যাগাজিন বেরোচ্ছে, ছড়া চর্চার মধ্যে আছে, ছড়ার সম্মেলন হচ্ছে, ছড়ার উৎসব হচ্ছে, কিশোরগঞ্জে হচ্ছে জাহাঙ্গীর আলম জাহানদের মাধ্যমে, চিটাগাঙে রাষ্ট্র একাই একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আছেন। জসিম মেহবুব, উত্তলকান্তি বড়ুয়ার তো ঘোষণাই করেছে রাশেদ গ্রুপও। ছড়ার রাজধানী হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম। এদিকে রাজশাহীতে ছড়া চর্চা হচ্ছে, বরিশালে হচ্ছে। এই টোটালটা দেখে যে মানুষের ভেতরে ছড়ার আবেদন ফুরিয়ে যায়নি। এডিটোরিয়াল পাতায় এখন ছড়া ছাপা হয়, শুধু ছোটদের পাতাতেই ছড়া সীমাবদ্ধ হয়। ছড়ার এই যে জয় জয়াকার, ছড়া একটা প্রকাশভঙ্গি, ছড়া একটা মিডিয়া। ছড়ার মধ্যে অনেক কিছু বলা যায়, অনেক ভালোবাসা প্রকাশ করা যায়, ছড়ায় অনেক গভীর বক্তব্যকে অনেক চটুলভাবে উপস্থাপন করা যায়। ছড়ার এই সর্বগ্রাসী মানে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, পাঠকপ্রিয়তা আমাদের সামনে। ছড়া অনেক রকমের লিখতে হবে। আমরা তো এখন বুড়ো হয়ে গেলাম, জং ধরা মগজ স্টালিন ভাই, এখানে নতুন কিছু বাইরে হবে না। ইমরানরাও প্রায় মানে সুবিধাবাদী টাইপের চিন্তা করতে করতে শেষ। ওর থেকে আর বড় কিছু আশা করতেছি না। ইমরান পরশ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, আরো তরুণরা হয়তো যারা হাঁটি হাঁটি পা পড়ছে লিখবে। এবং লেখা তো একটা প্রবহমান গতির মতো স্টালিন, এই বংশধারার মতো, এটা কখনো থেমে থাকে না। জেনারেশনের পর জেনারেশন ভাষা ভঙ্গি বদলে যায়, কথা বদলে যায়, দৃষ্টিভঙ্গি বদলে যায়, এবং আমরা সাহিত্যের মধ্যে দিয়ে সেই পৃথিবীর ইতিহাসটাকে খুঁজে পাই। সারা পৃথিবীটা যেন সাহিত্যের মধ্যে বন্দী থাকে। সে খুব অভাগা যে বই পড়তে শেখেনি, বই পড়ে না। আর সে খুব ভাগ্যবান যে বই পড়তে পারে। একবার আগ্রা তাজমহল দেখে লুইকর বসি, পৃথিবী বিখ্যাত এক স্থপতি বলেছিল, আজ থেকে আমি মনে করি পৃথিবী মানুষ 2 ভাগে বিভক্ত, একদল যারা তাজমহল দেখেছে আর একদল যারা তাজমহল দেখেনি। আমি মনে করি তরুণদের উদ্দেশ্যে যে যারা বই পড়বে, তোমরাই এমন সমৃদ্ধ হবে, এমন ঋদ্ধ হবে, এমন আলোকিত হবে, তোমরাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে
নিজের ডেভেলপমেন্ট, নিজের উন্নয়ন নিজেই বুঝতে পারবে। এই ইমরান 10 বছর আগে যা লিখতো, মঈনের ছড়া এখন অনেক শক্তিশালী। মামুন সারোয়ার আপনার এলাকার যশোরের ওই ভাইডি লেগে থেকে মানে ছড়া টড়া পড়তে পড়তে লেগে থেকে একটা লোক ছড়ার ঢং খুঁজা পায়া এখন ভালো ছড়া লিখতে আছে। তা প্রত্যেকেই এইভাবে কাজ করে যাচ্ছে। নাফে কাজ করছে, রুবেল আবেব একটা ছেলে, আবেদন জনি, মোহাম্মদ কামরুজ্জামান, এদের ছড়া মন দিয়ে পড়ি, অবাক হই যে এত সুন্দর সুন্দর লিখে। যে কারণে কোনো কিছু স্থির নাই স্টালিন ভাই, থেমে যায় তুমি শেষ এসব নাই। আবার পরবর্তী প্রজন্ম, এর পরের প্রজন্ম আসতে থাকবে। লেখা ওইভাবেই চলবে, কারণ লেখা আমাদের জীবনের স্বপ্ন। এই করোনাকালীন স্থবির পৃথিবীতেও মানুষ বই পড়েছে, যারা লিখতে চেয়েছেন লিখেছেন, যারা লেখক নন তারাও ডায়েরি লিখেছেন, প্রিয়জনকে চিঠি লিখেছেন। লেখা কোনোদিন হারিয়ে যায় না। বই হয়তো ফরম্যাট বদলে যাবে, বই হয়তো ভার্চুয়ালে চলে যাবে, আজকের মতো এরকম বইয়ের পাতা হয়তো থাকবে না, কিন্তু বই যেটা মানে যেটা চিন্তার জন্ম দেয়, যেটা মানব চিন্তাকে ধারণ করে রাখে, যা ইতিহাসকে ধারণ করে, সমাজকে ধারণ করে রাখে, মানুষকে ধারণ করে রাখে, তা কোনোদিন হারিয়ে যাবে না। তাহলে মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। এই করোনা বিক্ষুব্ধ সময়ে প্রযুক্তির এই নতুন খেলায় আমরা জড়িত হয়েছি। মানে এটা একটা মজা, মানে ঘরে ঘরে টেলিভিশন, প্রযুক্তি তো সেটাই করে দেয় যে যা তুমি চাও তাই। ছোটবেলায় আমি ক্যাডেলে টেলিফোন ধরে গিয়ে হেঁটে ফোন ধরতে, তাহা যদি একটা এমনি ফোন থাকতো বিছানায় শুয়ে কথা বলতে পারতাম, চল ওই ফোন আইসা পড়লো। তারপরে খালি ফোন করে ভাবতাম, হ্যাঁ যার লগে কথা কই ওর যদি ছবি দেখা যাইতো কি হইতো। কিছুদিন আগের ভাবনা স্টাইল, আপনিও ভাবছেন এই ম্যাজিক, আমার জীবৎকালে দেখে গেলাম ফোন দিলে টেলিফোনে কথাও পাওয়া যায়। ঠিক ওই রকম মানে পৃথিবীর এই প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমি মনে করি না যে করোনা এমন কোন মারাত্মক ক্রাইসিস। মানুষ এর চাইতেও ভয়ঙ্কর সব জটিলতায় জড়িয়ে মানব সভ্যতাকে টিকিয়ে রেখেছে। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে, প্লেগের আক্রমণ হয়েছে, কিন্তু হতাশার বাণী অধিকাংশ মানুষের মনে, যেখানেই যাই ভাই সাবধানে থাইকো। আরে করোনা হইলো ভাই, ভূত তো বাঁচছি, 57 বছর বাঁচছি, আর কি, এটা নিয়ে এত কনসার্ন হওয়ার তো কিছু নাই। হাত দো, এই করো ওই করো, মানে সূচিবাহী গ্রস্ত ঘর বন্দি অথর্ব প্রাণীতে পরিণত করার চেষ্টা। প্রথম দিন থেকে আমি এটার প্রতিবাদ করতেছি, জানে ওরা হাসে আমার পেছনে গিয়ে, পারে ভাব কোনো মানে আছে? স্টালিন ভাইও হাসে, তারা একটু সাবধান হওয়া দরকার। তারপরেই প্রথমে স্টালিন ভাইকে সাহসী দেখলাম, রেকর্ডিং সবখানে এসে ঘুরাঘুরি করছে। এই করোনা মুক্ত পৃথিবী তৈরি হবে, আবার স্বাভাবিক জীবন থাকবে, মানুষের বই প্রকাশ হবে, আমরা বই পড়বো, এবং এইরকম ভার্চুয়াল আড্ডা না, তখন মুড়ি খেতে খেতে, বৃষ্টির শব্দ শুনতে শুনতে, ছড়িয়ে গড়িয়ে পা ছড়িয়ে উন্মত্ত আড্ডা দেব। সেই আড্ডাই আসলে জীবন। এখন যেমন একা বক বক করে যাচ্ছি, স্টালিন ভাই চুপ, ইমরান ঝিমাচ্ছে, মঈনরা শুনতেছে, হায় এই আড্ডায় কোনো সুখ নাই, কোনো শান্তি। আড্ডা অলওয়েজ ইন্টারেক্টিভ, বসে দেখা হবে একই ঘরের ভিতরে 12 জন মিলে, হইচই করবো, নাচবো, গল্প করব। করোনা মুক্ত পৃথিবী চাই, করোনা পরবর্তী ভার্চুয়াল নয়, ঘরে ঘরে আমাদের আড্ডা জমে উঠবে। স্টালিন ভাইকে অনেক ধন্যবাদ। ইমরান, পরশ, মঈন সালিম, নাফে নজরুল, হাসান, রফুন, তোমরা যারা এই উদ্যোগটার সঙ্গে জড়িত, সবাইকে আন্তরিক ভালোবাসা এই কারণে দিতে চাই না, কারণ তোমরা এমনই আমার স্নেহভাজন ছোট ভাই, একটা পরিবারের সদস্যের মতন। ধন্যবাদের কোনো কিছু নেই। ওরা আবার স্টালিন ভাই আমার ভয়ও পায়, পোস্টিং টোস্টিং দিয়ে খুব আমিরুল ইসলাম আজকে থাকবে, দেখা গেল আমি উদাস থাকি নাই। সবসময় থাকাও যায় না, দরকারি হয়, এত কথা কর কিছু নাই তো, বইয়ের মধ্যে যাতে লিখা দিছে, তা কথাও ঠিক মতো কইতে পারি না। আজকে আমার খুব ভালো লাগছে যে স্টালিন ভাইয়ের সঙ্গে একটা ভার্চুয়াল আড্ডা দিলাম। এর মধ্যেও চ্যানেলে স্টালিন ভাই আসছে, আমরা সব সময় চ্যানেলেতে ভাত খেতে খেতে, মুড়ি খেতে খেতে, পেয়ারা টুকরো খেতে খেতে এমন সাহিত্যিক শৈল্পিক আড্ডার গভীরে চলে যাই যে এটা খুব ইন্টারেস্টিং। স্টালিন ভাইয়ের সঙ্গে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। স্টালিন ভাই খুবই কমিউনিকেটিভ, সো ইন্টেলেকচুয়াল, শিল্প তত্ত্বটা খুব ভালো মতো বোঝে স্টালিন ভাই, নন্দন তত্ত্ব বোঝে, কবিতার সৌন্দর্য কোথায় এটা বোঝে, কবিতার জাদু কোথায়, কেন একটা ধ্বনি একটা শব্দ হৃদয় আচর কেটে যায়, এটা স্টালিন ভাই খুব ভালো মতো বোঝে।
আল মাহমুদের ভক্ত তো জানে কোথায় টুইস্ট করে দিতে হবে শব্দটা, যে কারণে বইয়ের নামও দেয় সে ফিরিনি অবাধ্য আমি, প্রথম বই। স্টালিন ভাই আর ফেরে না কোনোদিন, নামের মধ্যেই চিন্তা কর, রেজাউদ্দিন এর সঙ্গে আবার স্টালিন, রেজাউদ্দিন ব্যাপারী বা রেজাউদ্দিন মিয়া হওয়ার কথা, ওইটা ফালাই দিয়া মাম্মা স্টালিন ঢুকে দিয়া এমন একটা আধুনিক নাম করছে, শালা অনেক জায়গায় ইংলিশে লেখলে লোকে মনে করে এটা কোনো স্প্যানিশ কবি নাকি এটা রুশ কবি নাকি রোমানিয়ার কবি, ওরা বুঝতে পারে না। কারণ তাজাকিস্তান ওইসব জায়গায় তো উজবেকিস্তান, রেজাউদ্দিন নামটা একটা কমন নাম, ওইটার সঙ্গে আবার স্টালিন ঢুকে গেছে, বুঝছো? মানে খুবই মারাত্মক নামই, নামের ক্রিয়েটিভিটি দিয়ে বোঝা যায়। আর স্টালিন ভাই খুবই মাইডিয়ার মানুষ, এই ধরনের মানুষ আমার মতোই দিল খোলা। তা আমরা প্রচুর ভুল বোঝার শিকার হই স্টালিন ভাই, একটা কথা বললাম এটা একটা মিস লিঙ্ক হয়ে যাবে, মিস জাজমেন্ট হবে, আলাই বেশি বুঝে ফুটাইলো হ্যান ত্যান, বুঝছেন? এখন স্টালিন ভাইয়ের সঙ্গে শেষ কথাটা যেটা, সেটা হচ্ছে গত 35 বছর ধরে স্টালিন ভাই তো 1750 প্রেম করেছে, মেয়েদেরকে সে উদার হস্তে টাকা পয়সা দিছে, খাওয়ায়। ভাবির প্রতি তার অসম্ভব প্রেম, ভাবি যা কইব ছায়ার মতো এই ভাবি তারে লালন পালন করছে। তার একটি মেয়ে তার মায়ের মতো, কিছুদিন আগে মা মারা গেছে। স্টালিন ভাই মাতৃহীন হওয়াটা একটা বিশাল দুঃখ। তারপরও প্রকৃতি তো অদ্ভুত ব্যাপার, তার আবার আর এক মা তৈরি হয়ে গেছে যে ইংল্যান্ডে পড়ে, তাই না স্টালিন ভাই? ইংল্যান্ডে লেখাপড়া করে স্টালিন ভাই হৃদয়। স্টালিন ভাই এই যে মহিলাদের পেছনে টেলিফোন করে উপহার দিয়ে টাকা খরচ করতো কেন্দ্রে, এটা আবার আমার একটা মেজাজ খারাপ হয়ে যেত, খালি ম্যাগো পিছে খরচ করে টাকা দেন। ওই যে স্টালিন ভাই থেকে টাকা নিলাম, গতকাল স্টালিন ভাই নজরুলের এক প্রোগ্রাম রেকর্ডিং আসছে, গতকালও 500 টাকা দিয়ে গেছে আমাকে, এটা ইমরান সাক্ষী ছিল, ইমরানের সামনে দিয়ে গেছে। স্টালিন ভাই দেখা হইলি 500 টাকা। খুব ঝামেলা না হইলে স্টালিন ভাই বলবে যে আজকে নিস না, তুই তো আমার নিঃস্ব করে দিলি, ফতুর করে দিলি, তোরে দিতে দিতে 30 বছর ধরে, আর কত আমি দিব, টাকা নাই, কাজ আছে পরে দিব। এইটা হচ্ছে সম্পর্ক। মানে এই 500 টাকা নেওয়ায় আমার কোনো গ্লানি বোধ নেই, আমি আনন্দিত, এটা বিরাট স্মৃতি। এই 500 টাকা হয়তো আমার স্টালিন ভাইয়ের জীবনের প্রয়োজনও নাই, কিন্তু এর যে আনন্দ, এই আনন্দ অসীম। আমরা এই আনন্দের মধ্যে বেঁচে থাকতে চাই। শিল্প সাহিত্য শুধু এই আনন্দ দিতে পারে। এই আনন্দটা একটা জাদু বাস্তব আনন্দ, এই আনন্দ অনুভবের, এই আনন্দ উপলব্ধির, এই সাজানো পৃথিবীর, মানে এই সুবিধাবাদী, ধান্দাবাজি, ক্যারিয়ারিস্ট, খ্যাতি, মানে আমি এই আমি সেই, আমার নিউ ইয়র্কে বাড়ি, আমার বাড়িধারায় বাড়ি, এইসব গুল্লি, এগুলি কোনো মানুষের আইডেন্টিটি না। তাইলে তো বনানী গুলশান বাড়ি ধারায় কয়েক হাজার মানুষ থাকে, ফ্ল্যাটে ফ্ল্যাটে মিলায়, কে কার আমরা খবর রাখি, তাই না? কিন্তু অনেক কে আছে এটাকে একটা বিরাট বড় বিষয় মনে করে ঘুরে দাঁড়িয়েছে। এই এদের জন্য আমার করুণাই হয়, উপহাস হয়। আমরা স্টালিন ভাই যাই হোক না কেন, আজকেও যদি মহিলা যে আফসোস নাই, এই কারণে শিল্প ঘনিষ্ঠ ভাবে, শিল্প তত্ত্বের ভেতরে, আনন্দের মধ্যে দিয়ে আমরা জীবন কাটাইছি। একবেলা খেয়েছি দুঃখ করিনি, আরেক বেলা ভালো খেয়েছি সুখী হইনি, এটাই জীবনের আনন্দ। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, করোনোত্তর অনেক শুভেচ্ছা। আমাদের আবার দেখা হবে, আবার কথা হবে। অনেক ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, চমৎকার। আমাদের আজকে মন খুলে কথা বলেছিস এবং অনেক অনেক তোর পাঠের বিষয়গুলো আমরা এখানে জানতে পেরেছি। এবং আমি তো জানি আজকে যারা দর্শক ছিল তারা জানে যে কিভাবে আমরুল লেখাপড়া করে, ওর একটা কিন্তু এলোমেলো ভাবের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। এটা কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করি, আমিরুলের একটা এলোমেলো ভাব, তার মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এবং আমি কখনো দেখিনি যে আমরুলের সামনে কোনো বই নেই, এটা একটা বড় ব্যাপার। আমি কোনোদিন দেখিনি জীবনে যে আমরুলের সামনে একটা বই নেই। এই ভাতের প্লেট না, ওর সামনে একটা বই থাকে, এটা অনেক বড় ব্যাপার। আর একটা বিষয়, আমিরুল, আমার একটা ছড়াই করোনার সময় খুব মনে পড়ছে, আমি জানি না তোর পড়ে কিনা, যে সবটার ডাক্তার মাথা ধরার ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন। তারপরে এই যে ছড়াটা, এটা কিন্তু আমাদের যে ডাক্তারদের, এই ছড়াটা কিন্তু আমিরুল করোনার সময় বারবার আমার মনে পড়ে, আমি জানি সবদার ডাক্তার ছড়াটা। এটা তোর কেমন লাগে? ভাতিজা ভাতিজা
অনেক সুন্দর। অনেক ভালো তোমাকে হলো। দেখতে খুব সুন্দর লাগছে ভাতিজা আজকে। তো আমরা তো হ্যাঁ, তুমি কথা বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। রাজিম, ভাতিজার নাম রাজিম। হ্যাঁ, আজকে অনেক সুন্দর। হাত তুলো। আর খেলা শুরু হচ্ছে। ভাই যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমিরুল। আবার একটা ছড়ার আড্ডা হবে, সেদিন আমরা ছড়া শুনবো। আজকে তোর কোনো ছড়া শুনি নাই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। স্টালিন ভাই, ধন্যবাদ। স্টালিন ভাই, তাহলে বলো। আমরা যেতে যেতে আসলে আমরা বাই বাই বাই। আমিরুলের কাছে আলোচনা করলে শুধু বাংলা সাহিত্য না, বিশ্ব সাহিত্য সম্পর্কে আলোচনা করা যায়, অর্থনীতি সম্পর্কে জানা যায়, রাজনীতি সম্পর্কে জানা যায়। তিনি একজন শিশু সাহিত্যিক, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি ছাত্র রাজনীতিও করেছেন। তিনি ঢাকা কলেজে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ডাকসুতে তিনি ইলেকশন করেছিলেন। আবার এই যে শিশু সাহিত্য রচনা করেন, মানে বিশ্ব সাহিত্য সম্পর্কে জানেন, কবিতা সম্পর্কে জানেন, মানে একজন শিশু সাহিত্যিক হয়ে যে বিশালতা, যে অনেক জ্ঞানের পরিধি, যে জানার পরিধিটা অনেক। এই জন্য তার কাছ থেকে আমরা আসলে সমৃদ্ধ হই, তরুণরা এই জন্যই তাকে এত পছন্দ করে। কারণ তার কাছে টোকা দিয়ে সবকিছু বের হয়ে আসে, মানে বিভিন্ন কিছু, বিশ্ব রাজনীতি থেকে সাহিত্য পর্যন্ত আপনি যেখানেই যাবেন আমিরুল ইসলাম, সবকিছু আমরা তার কাছে পাই। আমরা আবারও একদিন এভাবে কোনো আড্ডা দিব। স্টালিন ভাই, আপনার কাছে একটি ছড়া শুনে, আপনার লেখা একটি ছড়া শুনে আমরা আজকের মতো এই অনুষ্ঠান শেষ করব। কারণ এরপরে আসলে আমিরুল একটা ছড়া পড়ুক। এই আমিরুল একটা ছড়া পড়বে না? আমিরুল, আমিরুল একটা ছড়া পড়, আমি একটা পড়ি। না না আমিরুল একটা না, ছড়া পড়। কিছু ছড়া তাহলে মনে আমি আর কি করি? আমিরুল না পড়লে আমি কি করে পড়ি? আপনি অন্যের ছড়া শুনে আনি, শোনেন। আমিরুল, আমি একটা ছড়া পড়ি। ছড়াটার নাম হলো মূল্য। মূল্য মূল্য। কুইন যারা রানীর মতো, তারা কি খায় রুটি? সারাটা দিন খেলছে যারা, কে দেয় তাদের ছুটি? ছবিতে চোখ তাকিয়ে থাকে, পলক কখন পড়ে? টবের গাছে কখনো কি একটি পাতাও নড়ে? নৌকা এবং মাটিতে হয় দুটোই কেন বাদাম? নৌকা এবং মাটিতে হয় দুটোই কেন বাদাম? টম অ্যান্ড জেরি লড়ছে বলে কার্টুন ছবির যা দাম। কোনো কিছু, কোনো কিছুর দাম কি আছে? খুশি স্টালিন ভাই, হ্যাঁ, কোনো কিছুর দাম কি আছে? শোনো, কোনো কিছুর দাম কি আছে? দাম যে কোথায় থাকে, ওজন কিংবা অনুমানে, লাভের ফাঁকে ফাঁকে। বুঝছো? আজকে আরেকদিন শুধু আমিরুলের ছড়াই শুনবো। আরেকদিন শুধু আমিরুলের ছড়া শুনবো। আরেকদিন আমিরুল ভাইয়ের ছড়া নিয়ে আমরা অনুষ্ঠান করব। ওপার বাংলা থেকে দীপু মুখোপাধ্যায় আছেন, রতন তনু ঘাটি সহ, নিউ ইয়র্ক থেকে মাজার ভাই আমাদের অনুষ্ঠান দেখছেন, ফারুক হোসেন দেখছেন, মাহফুজ ভাই দেখছেন, রতন তনু ঘাটি দেখছেন। মানে আপনাদের সমসাময়িক যারা আছে সবাই কিন্তু আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই আগস্ট শোকের মাসে শুভেচ্ছা জানিয়ে 1975 সনের 15 আগস্ট যারা নিহত হয়েছিলেন, জাতির পিতা সহ তার পরিবার, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা 10টায় যে নিয়মিত অনুষ্ঠান প্রতিভা প্রকাশের কবি কণ্ঠে কবিতা পাঠ, এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেটি শুরু হবে। সবাইকে সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।